সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। ভালো আছেন সবাই? আজকে আমরা আবার আমাদের বন্ধু সাংবাদিক সাইফুল আমিনকে অনুরোধ করে আমাদের এখানে এনেছি। বাংলাদেশের সাম্প্রতিক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশে হঠাৎ করে ক্ষমতাসীন দল শক্তি, যেটা এখন খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, জামাতে ইসলামের ছাত্র শাখা, ইসলামী ছাত্র শিবির, ৭১-এ যারা ইসলামী ছাত্র সংঘ নামে রাজনীতি করত, ইসলামী ছাত্র সংঘের বদনামের কারণে স্বাধীন বাংলাদেশে তারা আর ইসলামী ছাত্র সংঘ রাজনীতি করতে যায় নাই, পারে নাই। ইসলামী ছাত্র সংঘ নামে, ছাত্র শিবির নামে তারা এখন রাজনীতি করে। এবং তারা এই আন্দোলনের পেছনে ছিল খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র। ছাত্রলীগ ভেতরে লুকিয়েছিল, রক্ষাটা বাহিনী হিসেবে আলোচিত একটা সংগঠন। সেই সংগঠনের একটা সাম্প্রতিক প্রকাশনায় তারা বলেছে, ৭১-এ বাংলাদেশের মুসলমান যারা ভুলক্রমে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, এমন একটা অধ্যত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছে। এই বিষয়টা নিয়ে আমরা আমাদের বন্ধু সাংবাদিক সাইফুল আমিনের মতামত জানতে চাইব। সাইফুল ভাই, আপনি শুভেচ্ছা। আপনি এটাকে লক্ষ্য করেছেন সাইফুল ভাই? হ্যাঁ, বারি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দর্শকদেরও ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে নেওয়ার জন্য। তো আসলে যে প্রসঙ্গটা আপনি উঠালেন, এইটা ইসলামিক যেই ছাত্র শিবির, হ্যাঁ, তাদের একটা নিয়মিত প্রকাশনা আছে, হলো ছাত্র সংবাদ। এই ছাত্র সংবাদের ডিসেম্বর থেকে জুলাই বিপ্লব বিজয়ের রক্তাক্ত অধ্যায় নামে একটা ছাপা হয়েছে, আর্টিকেল ছাপা হয়েছে। সে আর্টিকেলটা লিখেছেন আহমেদ আফগানি নামে এক ব্যক্তি। তিনি, আপনি যে কথাটা বললেন, তিনি এই বিষয়টির উপস্থাপনা করেছেন এবং অভিনব এবং অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের মুসলমানরা মুক্তিযুদ্ধে ভুল বুঝে না বুঝে গিয়েছে। এই লোকটা সম্পর্কে জানা যায় এই লোকটা আসলে কে? না, আমি এই লোকটা সম্পর্কে জানা, যেহেতু ছাত্র শিবিরের ইয়েতে ছাপা হয়েছে, সেহেতু ছাত্রই বলা যাবে। ও মানে এখন পর্যন্ত আমার ছাত্র শিবিরের প্রকাশনা, যেহেতু এটা ধরে নেওয়া যায় সে ছাত্র বা তাদেরই সংশ্লিষ্ট কেউ, এটা এর বাইরে কেউ না, মানে জামাত শিবিরের বাইরের কেউ, সে জামাত শিবিরের হোক। পবিত্র জায়গায় অন্য অপবিত্র লোকজন সদস্য হতে পারে না, কোনো কিছু করতে পারে না এখানে। তো আমি যদি আপনাকে তার বক্তব্যটা একটু পড়ে দর্শকদেরকে জানাতে চাই সে কি বলছে, এবং সেটা যে কত ঔদ্ধত্যপূর্ণ এবং কত জঘন্য, এবং এটা আমাদের জন্য কতটা মানে আমাদের হৃদয়ের কতটা রক্তক্ষরণ ঘটিয়েছে। আপনি কথাগুলো যদি শোনেন, আপনি বাড়ি ভাই, আপনি বুঝতে পারবেন এবং দর্শকরাও বুঝতে পারবে। সে যেটা বলতে চেয়েছে, সে সময় মানে মুক্তিযুদ্ধকে সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, মানে মুক্তিযুদ্ধ করেনি এটাও বলে নাই, জড়িয়ে পড়েছিল। এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শী। যদি কেউ মুক্তিযুদ্ধে জড়ায় থাকলে তাদের ব্যর্থতা ছিল এবং অদূরদর্শী। বাংলাদেশের মুক্তিযুদ্ধটা তাইলে দাঁড়ায় হলো এটা একটা ব্যর্থতা, বাঙালি জাতির জন্য একটা ব্যর্থতা এবং অদূরদর্শী। সে আরো বলেছে, মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ইসলামের প্রতি আক্রোশ দেখিয়েছে। শুধু যে ইসলামপন্থীরা আক্রান্ত হয়েছে তা নয়, মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্থার ইসলাম ও মুসলিম নাম ছিল, সেগুলো থেকে ইসলাম ও মুসলিম শব্দ বাদ দিয়ে দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে সে ধরেন যে বিভিন্ন যে সলিমুল্লাহ মুসলিম হলেন, এইসব জিনিসগুলোর কথা সে বলছে, বিভিন্ন জায়গা থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছে। এবং সেখান থেকে আসলে ওগুলা তো সবাই জানে। সে বলতে চেয়েছে যে কওমি মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়েছে। আসলে এটা একেবারে বেঠিক, কোনো কওমি মাদ্রাসা বন্ধ করা হয়নি। ছাত্র শিক্ষার্থীদের বোরকা পরা নিষিদ্ধ করে
শাড়ি পরতে বাধ্য করা হয়েছে। খেয়াল করে দেখেন কত ডেঞ্জারাস কথা। তা বোরকা কিসের উপরে পড়বে সে? মানে শাড়ি পরা মানে কি বলতে চাইছে এটা কিন্তু আমি কনফিউজ। মানে শাড়ি বাধ্যতামূলক করে বোরকা নিষিদ্ধ করা হয়েছে, তাহলে মানে ঘটনাটা আমি বুঝে উঠতাম তাহলে মেয়েরা কি পড়তে তাদেরকে বাধ্য করে? শুধু বোরকা বাদ দিয়ে শাড়ি পরে, মানে আমি বিষয়টা বুঝে উঠতে পারছি। একাত্তরে এখানে এত বোরকা ছিল না, তো হিজাবও ছিল না, হ্যাঁ 71 এগুলো ছিল না। হ্যাঁ হ্যাঁ, একাত্তরে একাত্তরে আমাদের নারীদের বা আমাদের মহিলাদের যারা নিম্ন মধ্যবিত্ত ছিল তাদের অনেকেই ব্লাউজ পর্যন্ত পরতেন, এবং আমি যেটা আমাদের দেশে পেটিকোট বলে, হ্যাঁ, অন্তর্বাস যেটা, এটাও পরতেন না অনেক নারী, বিশেষ করে ঘরে ঘরে যারা থাকতেন, বাইরে না। তাদের তাদের এটা তো ব্লাউজ পেটিকোট বলে, এটা কয়জন? গ্রামে গ্রামে মহিলাদের পর্দাটা ছিল হচ্ছে, সে যখন রিক্সায় যেত, রিক্সাটা শাড়ি দিয়ে পেঁচিয়ে রাখা হতো। এটা তারা হচ্ছে মাঠে কাজ করতো, তারা মাঠে কাজ করতো, তারা স্বামীর সাথে সাথে মাঠে কাজ করতো, আর না হোক মাঠে গিয়ে স্বামীর জন্য খাবার পর্যন্ত নিয়ে যেত অ্যাটলিস্ট, আর কিছু না করলে এই কাজটা তো করতো, দুপুরের খাবারটা স্বামীর জন্য নিয়ে যেত। যাই হোক, তারা এটা করছে। তারপর বলছে শাড়ি পরতে বাধ্য করা হচ্ছে, এই কারণে বহু ছাত্রী নাকি 71 পরবর্তী বিদ্যালয়গুলোতে শিক্ষা নিতে যায়নি। তাহলে আজকের যে রেজওয়ানা, উনি কি তখন কি লেখাপড়া করছেন না, নাকি না করলে বা ওনার প্রজন্মে বা ওনাদের আমাদের আজকে যারা নারী নেত্রী আছেন, যে আজকে তো স্বাস্থ্য উপদেষ্টা, উনি তো একজন নারী, তাই না? এবং জামাতের আমি বহু এই যে এটিএন এর মধ্যে তাদের একটা যে ধর্মীয় অনুষ্ঠান হতো, সেখানে আমি জামাতে তৎকালীন আমিরের স্ত্রীকে আমি দেখতাম যে ওখানে ইয়ে করে, বয়ান করে। তো তারা কোথায় লেখাপড়া করেছে? উনি মানারত বলে শিক্ষা প্রতিষ্ঠানে তো প্রধান ছিল। তো তাইলে তারা কোথায় লেখাপড়া করেছে? ওরা তখন যদি লেখাপড়া না করে থাকে, পরবর্তীতে কি করে একটা সমাজে তারা এত বড় প্রতিষ্ঠিত হয়েছে? বাংলাদেশের নারী শিক্ষার প্রসার তো করছে মুক্তিযুদ্ধের পরে। হ্যাঁ, তো তা এটা বলছে, অথচ অবাক হওয়ার কিছু নেই। আমি আমি যেটা বলছি সেটা হলো যে সে আরো বলছে, আরো বলছে যে ডেঞ্জারাসলি আরেকটা কথা বলেছে, সেগুলো তারা সংবিধানের মাধ্যমে বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করেছিল। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারে যে নিজামী ইসলামী ও জামাতে ইসলামী এই দুই দলই ছিল সে সময় ইসলামী রাজনীতির ধারক ও বাহক। খুবই 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 হৃদয় বিদারক কথা। আপনি যদি একটু শোনেন, আবার আমার মনে হয়েছে যে নিজেকে নিজে ধিক্কার দেয় বাংলাদেশের। আমরা সেই প্রজন্ম, যে প্রজন্ম আমরা আসলে কিছুই করতে পারিনি। মানুষের মধ্যে বা এই ছেলেদের মাথার মধ্যে যে কি ঢুকানো হয়েছে। সে বলতেছে তাদেরকে মুক্তিযুদ্ধে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি যে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল বলে, মানে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল বলে তাদের নিষিদ্ধ করা হয়নি, বরং সে বলছে কত বড় মিথ্যা কথা বলছে। সে সময় মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী ন্যাপ মুজাফফর, মনসিংহের কমিউনিস্ট পার্টি, জাতীয় দল, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলা সর্বহারা পার্টি, কৃষক শ্রমিক সমাজবাদী দল, এগুলো নিষিদ্ধ করা হয়নি, কারণ এদের নামের সাথে ইসলাম নাই। শুধু নিজামী ইসলাম এবং জামাতে ইসলামের সাথে ইসলাম আছে বলে। অথচ মুক্তিযুদ্ধের সময় যে প্রবাসী সরকারের যে উপদেষ্টা পরিষদ, সে উপদেষ্টা পরিষদেও কিন্তু ভাষায় ন্যাপ, মুজাফফর ন্যাপ, সিপিবি এই সংগঠন ছিল তো। সবাই ছিল। মনি সিং তো উপদেষ্টাই ছিলেন, তাই না? ভাষা নিয়ে প্রধান উপদেষ্টা ছিল। যাই হোক, সে এগুলা বলছে। আবার একটা মিথ্যাচার কাকে বলে, মানে জামাতে ইসলামী এবং নিজামী ইসলামী যে মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে এই জন্য তাদের নাম কিন্তু তাদের নিষিদ্ধ করা হয়নি। তাদের নিষিদ্ধ করা হয়েছিল হলো তাদের নামের সাথে ইসলাম আছে, এবং যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এদের নাম এরা বলে, এবং এদেরকে নিষিদ্ধ করা হয়নি বরং, কারণ এদের নামের সাথে ইসলাম। তো সুতরাং এটা নিশ্চিত করে বলা যায় মুক্তিযুদ্ধে যারা কুশীলবদের মূল আক্রোশ ছিল ইসলামের সাথে।
এইসব সমস্ত ইসলামী রাজনীতিবিদরা বুঝেছিলেন তখন যে ইসলামের সাথে আসলে মুক্তিযোদ্ধাদের বিরোধ ছিল। আমার কথা হলো, আপনি একটা বড় মিথ্যাচার, একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন একটা বড় মিথ্যাচারকে বলতেছে, তারা সাফাই গাওয়ার চেষ্টা করেছে এটা বলে যে এইটা লেখকের মত প্রকাশ ব্যক্তিগত মতামত এবং ইতিবাচক মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে বলে ওই প্রকাশনাটার নাম হলো ছাত্র সংবাদ। ঠিক আছে, ওই ছাত্র সংবাদে এটা প্রকাশ করা হয়েছে। সো এটা ইতিবাচক। দেখেন, একটা মিথ্যাচার, মানে জামাতে ইসলাম এবং নিজাম ইসলামের নাম বাদ করা হয়েছে হলো তাদের নামের পাশে ইসলাম আছে বলে। যেমনি ধরেন সলিমুল্লাহ মুসলিম হন থেকে মুসলিম বাদ দেওয়া হয়েছে, তেমনি ইসলাম মানে ইসলাম এবং মুসলিম দুইটা শব্দের সাথে নাকি মুক্তিযোদ্ধারা আক্রোশ ছিল এবং মুক্তিযোদ্ধারা এই দুইটা শব্দ পুরো বাংলাদেশ থেকে, স্বাধীন বাংলাদেশ থেকে মুছে দিয়েছিল। এবং এই কারণে নিজাম ইসলাম এবং জামাতে ইসলামী নিষিদ্ধ হয়েছিল, অন্য কোনো কারণে নয়, মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য। বরং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যাদের নাম বলছে এরা হলো মুক্তিযুদ্ধের পার্ট, ওদেরকে নিষিদ্ধ করা হয়নি কেন, এটা প্রশ্ন তুলছে। তারা আরো বলেছে সাংস্কৃতিক পর্যায়ে, মানে তার ব্যাখ্যা অনুযায়ী, মানে তার পুরো আমি হুবহু বলতেছি না, তারটা একটু সামান্য ইয়ে করে বলছি, যে সাংস্কৃতিক পর্যায়ে তারা বিরাট পরিবর্তন আনছিল মুক্তিযোদ্ধারা। কি বিরাট পরিবর্তন? রেডিও টেলিভিশনে বিসমিল্লাহ, সালাম এবং বাদ দিয়ে সুপ্রভাত ও শুভকামনা চালু করেছিল। রেডিওতে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র তারপরে 1900 দেখেন অদ্ভুত, দেখেন 1975 সালের পট পরিবর্তনের মধ্য দিয়ে রেডিও টেলিভিশনে সালাম এবং বিসমিল্লাহ ফেরত এসেছিল। আজান এবং কোরআন তেলাওয়াত আবারও, আমার জানা মতো আমি ছোটবেলায় কখনো আমি শুনি নাই যে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে কোনোদিন টেলিভিশন, আমি টেলিভিশন শুরুতে আমি দেখি নাই, আপনি দেখেছেন কিনা জানি না। রেডিও তখন কিন্তু সব, শুধু রেডিও টেলিভিশন না, সরকারের অনুষ্ঠান শুরু হতো কোরআন তেলাওয়াত, বাইবেল থেকে পাঠ, ত্রিপিটক থেকে পাঠ, সবগুলা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হতো। অথচ সে বলছে, এই লেখক, বিখ্যাত লেখক আফগানি সাহেব, উনি বলতেছেন যে তখন কোরআন তেলাওয়াত নাকি শুরু হয়েছিল 75-এর পর, পরিবর্তনের পরে। তাহলে কত বড় ধৃষ্টরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে সে এইটা বলে জায়েজ করতেছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশে কি বলে কোরআন তেলাওয়াত ফেরত আসছে, বিসমিল্লাহ ফেরত আসছে, সালাম ফেরত আসছে, আজান ফেরত আসছে। আমার তো আমি ছোট ছিলাম, আমার যতটুকু মনে পড়ে কোরআন তেলাওয়াত ছাড়া আমি কোনো অনুষ্ঠান হইতে দেখিনি। হ্যাঁ, এগুলা কি বলে? এবং সালাম বন্ধ হয়ে যাওয়া, বাংলাদেশের সালাম তো এটা ইসলামের ব্যাপার না, এটা তো সবাই সবাইকে আসসালামু আলাইকুম দেয়। কালচার, এটা আমাদের কালচারের অংশ, সংস্কৃতির অংশ। এখানে আপনার উপর শান্তি বর্ষিত হোক এই ধারণা থেকে কেউ সালাম দেয় না। আমরা সালাম দিয়ে শুরু করি, অভ্যাসের দেখলে আদাব বলা হয়, এটা আমাদের কালচারের অংশ। আচ্ছা, অভ্যাসের মতো, এটা অভ্যাসের ভিতরে। আমরা যাওয়া আসার সময় আপনার সাথে দেখা হয়েছে, আমি সালাম দিলাম, আপনার সাথে দেখা হয়েছে আদাব দিলাম, এটা একটা কালচারের অংশ। এটার মধ্যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার এই হোক, সে এত বেশি কামনা করে কিন্তু এটা করা হয় না। তো কিন্তু সেই কথাগুলো, হ্যাঁ, আমার মানে এই যে অদ্ভুত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে জায়েজ করা এবং মুক্তিযোদ্ধাদেরকে ছোট করা, মুক্তিযোদ্ধারা এই করছে, মুক্তিযোদ্ধারা ইসলাম বাদ দিয়েছে, এবং সে বলছে যে শুধু এটাকে তার কথা অনুযায়ী যে মুসলমানদের জড়া যাওয়াটা ভুলেছে, কিন্তু সে সময় কি শুধু সে ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে যে সংবিধানের মধ্যে সে বলছে কি সংবিধানের মাধ্যমে ইসলামকে বাদ দেওয়া হয়েছে, ধর্ম নিরপেক্ষতা আনা হয়েছে। তো ধর্ম নিরপেক্ষতা কেন আনা হয়েছে? সেখানে শুধু মুসলমানদের প্রথম সরকারের মূল যে নীতিগুলা, এই রাষ্ট্র কিভাবে হবে, আমার ৭২-এর সংবিধান, এইভাবে তো আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে তৈরি হয়েছে। তো দেখেন যে মানে এখন এমনটা দাঁড়িয়েছে, তাদের বক্তব্য যদি এই বক্তব্যগুলি আজকে এই প্রজন্মের ছেলেদের কাছে যাবে, অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য আছে, কর্মী আছে, এদের কাছে এটা যাবে। আপনি যদি ধরেন
এরা যেরকম আমার কাছে যেটা মনে হয়, এরা যেভাবে চলে, এরা তো একদম এক বইয়ের মতো, একদম একটা যেটা বিশ্বাস করে সেটা। এই ছেলেদের মাথায় যদি এই জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হয়, আপনি কয়টা প্রজন্ম আপনি একসাথে ডিস্ট্রয় করবেন। এবং এর এটা জন্য আসলে সামিম হ্যাঁ, ভাই, এরা কিন্তু এরকমই এটা এভাবে লিখিত ভাবে প্রকাশ পেয়ে এরা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এরা কিন্তু চর্চায় চর্চায় জীবন সংস্কৃতিতে কথাবার্তা এরা কিন্তু এরকমই কিন্তু। কিন্তু আপনি যদি ধরেন এই ওদের এই বক্তব্যটা মিনিমাম প্রচার পায়, যে আজকে আমি যে বলতেছি এটাও তো একটা প্রচার হয়ে গেল না? প্রচার হচ্ছে এবং এই হচ্ছে তো। বক্তব্যটা এবং জামাতের আমির যে এখন আমিরকে এরা বেচারা এরা বিপদে ফেলে দিচ্ছে। আমির গত কয়েক মাসে বলার চেষ্টা করতেছিল সে একজন শহীদ পরিবারের সন্তান, সে ছাত্রলীগ করেছে এক সময়, সে জাসদ ছাত্রলীগ, হ্যাঁ নিজেকে ইয়ে করে সেই আমির লোকটাকে তার একটা ছাত্র সংগঠন একটা ইয়ের মাধ্যমে লোকটাকে কিন্তু বিপদে ফেলে দিচ্ছে। এখন আপনার শুধু লোকটাকে বিপদে ফেলার চাইতে আপনি বলেন আপনার মনের মধ্যে, আপনার আমার মনে হয়, আমি সত্যি বলতে কি আমি প্রচন্ড ক্ষুব্ধ, এবং আমি এতটা আহত হওয়া, মানে একটা কি বলে সজ্ঞানে বুঝে শুনে এরকম একটা লেখা লিখতে পারা, এবং সেটা আবার প্রকাশ করা, আবার সেটাকে ডিফেন্ড করা, বলা ইতিবাচক, এই কথাগুলি নাকি ইতিবাচক, এটা মিথ্যাচার কি ইতিবাচক? ইসলামে মিথ্যাচারের জায়গা কোথায়? যদি ইসলামে মিথ্যাচারটা যদি ইতিবাচক হয়, তাহলে এই ইসলাম কাদের ইসলাম? যেটা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম, নাকি অন্য কারো ইসলাম? এটা জামাত ইসলামের ইসলাম আমার মনে হয় মিথ্যাচার করা জায়েজ। এটা ইসলামিক এরকম এরা ইসলামিক এরকম ছাত্র শিবিরের ইসলাম এরকম মিথ্যা কথা বলে। আমি মিথ্যা কথা বলে। কয়েকদিন আগে মামুনুল হকের একটা ইউটিউবে একটা বক্তৃতা শুনছিলাম। সেখানে সে বলতেছে যে এরকম মুক্তিযুদ্ধ তো হচ্ছে মুসলমানদের রাজত্ব কায়েমের জন্য সেইভাবে সবকিছু হচ্ছিল এবং সংবিধানটা সেভাবে তৈরি হচ্ছিল। ইন্দিরা গান্ধী নাকি বঙ্গবন্ধু ভারতে যাওয়ার পরে পকেটে হ্যাঁ, একটা যে দিয়ে দিছে, ওইটার অনুসারে নাকি সংবিধানে এইভাবে সংবিধানটা তৈরি হয়েছে। এবং বক্তৃতা অনেক মানুষের মাঝে তারা কিন্তু বিশ্বাস করতেছে কিন্তু এইগুলো। আপনি দেখেন এই পুরো ওর কথাগুলোর মধ্যে, আমি জিসটা বললাম আপনাকে, কথাগুলোর মধ্যে কতটা জায়গায় আঘাত করছে, আমাদের নারীদেরকে আঘাত, আমাদের দেশের 50-50-এর অধিক বলা হয়, 50% বা 51% যারা অধিবাসী এই দেশে, যারা ভোট দেয়, সে ধরেন ভোট দেয়, যারা স্কুলে পড়তে, যারা কলেজে পড়তে, যারা ইউনিভার্সিটি, এদের সবাইকে তারা অপমান করেছে। মানে তারা কি বলতে চায়? তারা বলতে চায় যে এই দেশের নারীরা মানে আসলে কি, এরা মুক্তিযুদ্ধের সময় তাদেরকে ইয়ে করা হয়েছে, তাদের মুক্তিযুদ্ধের পরে তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হয়নি, তাদেরকে ইয়ে রাখা হয়েছে। তাহলে এই সময়কালের মধ্যে যে আমাদের দেশে কতজন, এখন যদি হিসাব করেন আপনার, আমাদের নারী উদ্যোক্তা ফোরাম আছে, আমাদের নারী শিল্পপতি ফোরাম আছে, আমাদের নারী এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন আছে, আমাদের মহিলা সমিতি আছে, মহিলা পরিষদ আছে, আমাদের আরো কত নারী সংগঠন আছে। তাহলে এরা কারা? আমরা যাদেরকে দেখেছি, আমি যাদেরকে দেখে আমরা মনে করেছি বাংলাদেশ এদের মাধ্যমে আগাবে, আমাদের এই নারী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ আগাবে। এই দেশের দুইজন প্রধানমন্ত্রী নারী, তারা কি লেখাপড়া করে নাই? সে যে বললো যে লেখাপড়া করে নাই, তাদেরকে ইয়ে কিনা বলে যে বোরকা পরা নিষিদ্ধ করার কারণে নারীরা লেখাপড়া করে নাই, স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার তো মনে পড়ে যে আমি ছোটবেলায় আমি দেখছি মক্তব বলে জিনিস আছে, ইবতেদায়ী মাদ্রাসা আছে, অমুক আছে, তো সবই তো আমি দেখেছি। এরা এরা আসলে পুরো একটা 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 জাতিগোষ্ঠীর একটা নির্দিষ্ট সংখ্যাকে একেবারে অন্ধকারে নিয়ে রাখতে চায়। এই ইসলামী ছাত্র শিবির বা এই জামাতে ইসলামিক কয়জন মহিলার কর্মসংস্থান করেছে? এবং আমি আজকে ক্ষুব্ধ হয়ে বলতে চাই, তাদের সমর্থিত, তাদের মূল সমর্থিত যে ইউনূস প্রধান উপদেষ্টা, তার গ্রামীণ ব্যাংকে কয়জন মহিলার কর্মসংস্থান হয়েছে? কতজন হতে পারে? লাখ ধরে নেন, লাখ জন্যই উনি চাকরি দিয়েছেন, ঠিক আছে, 1 লাখ মহিলার চাকরি দিয়েছেন। ঋণ গ্রহীতা তো নারী। পরে যাচ্ছে, আমি বলছি চাকরির কথা। কয়জন গ্রামীণ ব্যাংকে কয়জন মহিলা চাকরি করে? ধরেন 1 লাখ লোককে উনি চাকরি দিয়েছে। বাংলাদেশের এমন গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যে গার্মেন্টস ফ্যাক্টরিতে 1 লাখ আমাদের নারী শ্রমিক কাজ করে।
এদের প্রতি অসম্মান। এবং এই ইউনুস এখন ক্ষমতা, যে ইউনুস 1 লাখ মহিলা কর্মসংস্থান করে নাই, ফাইন, আপনি বলতেছেন যে আপনি যদি উদাহরণ সাথে, হ্যাঁ ইউনুস সাহেব তো ওদেরকে স্বাবলম্বী করেছে। আমাদের দেশে এখন নারী শ্রমিকের সংখ্যা, গার্মেন্টস এর নারী শ্রমিকের সংখ্যা 70 লাখ ধরা হয় মিনিমাম। 70 লাখ হলো নারী শ্রমিক, তার মানে 70 লাখটা ফ্যামিলি তার উপরে চলে। যদি 2 জনের ফ্যামিলি হয় তাহলে 1,40,00,000, আর 3 জনের ফ্যামিলি 2,10,00,000, আর 4 জনের ফ্যামিলি যদি 428, 3 কোটি লোকের মানে পেটে অন্ন দেয় এই নারীরা। অথচ সেই নারীদেরকে সে বলতেছে যে এই নারীটা ওই সময় যে অন্ধকারে ঢুকছে তারপরে থেকে আর তাদের কিছু হয়টাই নাই, লেখাপড়াই করে নাই। ইউনুস সাহেবের তত্ত্বাবধানে আজকে এই কথাগুলো আসতেছে। যে ইউনুস সাহেব নারীদের, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে উনি পুরস্কারই পাইছেন এই নারী উন্নয়নের জন্য, বা নারীদের ওই যে ক্ষুদ্র ঋণ, বেসিক্যালি তো নারীদের বিক্রি করে, নারীদের মাথা বিক্রি করে। বিভিন্ন জায়গায় আমি অনেক অ্যাসাইনমেন্ট কভার করেছি, উনি কিভাবে মেয়েদেরকে সামনে নিয়ে হিলারি ক্লিন্টনের সামনে, অমুক রানীর সামনে, তমুক রানীর সামনে, যে ওনার গ্রামীণ ব্যাংকের ঋণ দ্বারা কি উপকৃত হয়েছেন এগুলো। কিন্তু আজকে যদি আপনি খোঁজ নেন, আপনি যতজন গ্রামীণ ব্যাংক থেকে যতজন নারী ঋণ নিয়েছে, প্রত্যেকটা নারী আবার কোথাও কখনো ব্র্যাক, কখনো ওইটা, 3-4টা জায়গা থেকে এখন ঋণের জালে, ঋণের চক্রে আবদ্ধ। এক জায়গাতে ঋণ নিয়ে আরেক জায়গায় ঋণটা শোধ করে আপনি ঋণগ্রস্ত করেছে, এই ইউনুস ঋণগ্রস্ত করেছে। সে কেন এদের, এই জন্যই তো এদের সাথে কথা বলতে সে সাহস পায় না। সে নারীদেরকে ঋণগ্রস্ত করেছে। আমি গ্রামে গ্রামে, আপনি এখনো যান আপনার নিজের বাড়িতে, আপনার নিজের দেশে, নিজের গ্রামে আপনি যা দেখেন আপনার গ্রামে কতজনকে ঋণগ্রস্ত করে রেখেছে। এরা এই সপ্তাহের চাঁদা দেওয়ার জন্য ওদের মাথা খারাপ হয়ে থাকে। অথচ আমাদের এই যে গ্রামে, আমাদের যে 70 লাখ শ্রমিক কাজ করে এই গার্মেন্টসে, তাদের মধ্যে অনেকে কিন্তু অনেক উচ্চ পদেও চাকরি করতেছে। মানে তারা তাদের স্কিল ডেভেলপ করতে করতে কিন্তু অনেক বড় পদে কিন্তু কাজ করে। প্রোডাকশনের সুপারভাইজার, প্রোডাকশন লাইন সুপারভাইজার, এরকম অনেক বড় বড় দায়িত্ব নিয়ে তারা কাজ করতো। শুধুমাত্র শুধু মানে শ্রমিক তা না, ম্যানেজারিয়াল দায়িত্ব পালন করছে। আচ্ছা, এদেরকে অবজ্ঞা করে এরকম লেখাচাপা, এই যে নারী শ্রমিক গার্মেন্টস এদের মাধ্যমে এদের সেলোয়ার কামিজ, ওড়না, স্যান্ডেল, আলাদা আলাদা না ইন্ডাস্ট্রি গড়ে উঠছে বাংলাদেশ। আপনি ব্র্যাকের ইন্ডাস্ট্রি গুলো কিসের উপরে বলেন তো? ইউনুস সাহেবের কোন ইন্ডাস্ট্রিতে এরকম না। ইউনুস সাহেব বলতে পারবে না যে ওনার এই ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রিতে এত লাখ নারী চাকরি করে। ব্র্যাকের ইন্ডাস্ট্রি গুলো তো দেখেন, শুধু ব্র্যাকের ইন্ডাস্ট্রি না, ব্র্যাকের সুবিধাভোগী আপনি যদি পুরো টাঙ্গাইল দেখেন, ব্র্যাকের সুবিধাভোগী কত নারী ওখানে কাজ করে, কত স্বাবলম্বী। ওরা তো ঋণগ্রস্ত লোক না, বরং ইউনুস সাহেবের টলে ঋণ দিয়ে তাদেরকে ঋণগ্রস্ত করে তাদের অর্থনীতির স্বাবলম্বী কথা বলেন, বিদেশ থেকে টাকা এনে উনি নিজেও মারছেন। আবার ওই যে সরকারের ট্যাক্সও দেন না, আবার সরকারের ট্যাক্স ক্ষমতা এসে সরকারের ট্যাক্স ইয়ে করে নিয়েছেন, কিন্তু বলে মওকুফ করে নিয়েছেন। শুধু তাই না, ওনার গ্রামীণ ব্যাংকের আগামী 5 বছরের ট্যাক্সও কিন্তু উনি দেবেন না। অথচ আমাদের এই গার্মেন্টস শ্রমিক সে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর অনেক দেয়। লাইক আমি আপনাকে বলি, এই যে সাধারণ একটা ভ্যাট, মানে যে এই যে কিছুদিন আগে যে ভ্যাট ইম্পোজ করছে, প্রত্যেকটা নারী শ্রমিক কিন্তু ভ্যাট দিতে হচ্ছে। তাকে কিন্তু এক্সট্রা টাকা কেন খরচ করতেছে? তার বাচ্চার দুধের বোতলের উপরে আপনি ট্যাক্স আরোপ করেছেন। তার বাচ্চার মানে ওই যে মুখে দেওয়া যে ইয়েটা, ওইটার আপনার বাচ্চার পানির বটলের উপরে আপনি ট্যাক্স আরোপ করেছেন। বাচ্চা এক প্যাক জুস খায়, মা সারাদিন করে এক বাচ্চাকে 5 টাকা দিয়ে এক প্যাক জুস কিনে দেয়, সেটার উপর আপনি ট্যাক্স দিচ্ছেন। 5 টাকা দিয়ে একটা বিস্কিটের প্যাকেট বিক্রি হয়, সে 5 টাকার বিস্কিটের প্যাকেটের উপর আপনি ট্যাক্স আরোপ করেছে। এবং সেই ট্যাক্সটা কে দেয়? এই নারী শ্রমিক দেয়। ওনার ইয়ারা দেয় না, ওনার ঋণগ্রহীতারা বা ওনার ঋণগ্রহীতারা দেয় না। ওনার ঋণগ্রহীতারা ঋণ নিয়ে খালি খাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, ওনার ঋণগ্রস্ত হচ্ছেন। আর আমাদের এই 70 লাখ বা 80 লাখ নারী শ্রমিক কিন্তু প্রত্যক্ষ কর দিচ্ছে, পরোক্ষ কর না, প্রত্যক্ষ। সে যে জিনিস বাই করতে যায়, একটা মাছ বাই করতে গেলেও সে ট্যাক্স দিচ্ছে, কোথাও খেতে গেলে ট্যাক্স দিচ্ছে, বাচ্চাকে যদি মাসে একবারের জন্য সে কোথাও একটু ভালো খাওয়াইতে নিয়ে যায় সেখানে ট্যাক্স দিচ্ছে, স্বামীর সাথে একটু বেড়াইতে গেল সেখানেও ট্যাক্স, বা বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেল সেখানেও ট্যাক্স দিচ্ছে। এক বোতল কিনে যে কোক খেতে গেলে ট্যাক্স দিচ্ছে, এক বোতল এই খেতে গেলে, মানে আপনার এমন কোন জায়গা নেই যেখানে এই নারীরা ট্যাক্স দিচ্ছে না। এই সাফল্য যে দেশের, সেখানে এই ধরনের লেখা ছাপা হয়। এবং
আসলে কেন লেখাটা, আমাদের দেশের প্রধান হয়ে আছেন এমন একজন যিনি এই নারীদের রক্ত চুষে এই নোবেল পুরস্কার নিয়েছে। রক্ত চোষা কারবারি পদ্ধতি দিয়ে উনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। এই জন্য ওনার কাছে এগুলো মানে যদি উনি সত্যি যদি বাংলাদেশ প্রেমিক হতেন, তাহলে এই ধরনের লেখা ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রকাশনাটা নিষিদ্ধ করা উচিত। প্রথম কাজে ছিল প্রকাশনা শুধু নিষিদ্ধ করা না, এটা উইথড্র করা বাজার থেকে, যে এই ধরনের মতামত, মিথ্যা মতামত যেন প্রকাশ না করে, নারীদের বিরুদ্ধে মিথ্যা প্রচার যেন না। ওই সংগঠন নাকি একটা বক্তব্য দিয়েছে যে মত প্রকাশের স্বাধীনতা। হ্যাঁ, ওই যে বললাম, আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝানো, ওরা বলছে যে এই 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 প্রবন্ধটি বা এই লেখাটি লেখকের একান্ত ব্যক্তিগত মতামত। তাদের প্রকাশনা ইতিবাচক মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে বলে এই জিনিস প্রকাশিত হয়েছে। এটা নাকি ইতিবাচক, এটা তো সত্যই না, ইতিবাচক হয় কেমন? সত্য মিথ্যা কোনোদিন ইতিবাচক হইতে পারে না, ফলস ন্যারেটিভ কোনোদিন ইতিবাচক হইতে পারে না, নেগেটিভ ন্যারেটিভ কোনোদিন ইতিবাচক হইতে পারে না, এ কোনোদিন না। আপনি যদি যেমন ধরেন আপনি মানে কি বলে, আপনি যদি ধরেন সৎ বলেন, সৎ যেমন আপনি যদি 1% অসৎ হন, আপনি কিন্তু সৎ না। সৎ হতে হলে আপনার 100% হইতে হবে। এখানে তো 100% ব্যাপার, ইতিবাচক হওয়াটা কিন্তু 100% ব্যাপার, ইতিবাচক কিন্তু 99% ব্যাপার না। ইতিবাচক হলো 100% ব্যাপার। ইউ হ্যাভ টু এনশিওর যে এখানে মিথ্যাচার হচ্ছে না, এখানে মানুষকে কোনোভাবে নেগেটিভ পথে পরিচালিত হচ্ছে না, মানুষকে ধ্বংসাত্মক পথে পরিচালিত হচ্ছে না, মানুষের মনের মধ্যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে না। কিন্তু এই পুরো আর্টিকেলটার মধ্যে মানুষের মনে বিদ্বেষ ছড়ানো হয়েছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, মানুষের মনে বিদ্বেষ ছড়ানো হয়েছে নারীদের বিরুদ্ধে, নারীদেরকে এখানে মনে করা হয়েছে যে নারীরা কোনো কিছুই করতে পারে না, তার তো লেখাপড়াই করেনি। আমার মনে হয় যে এর চেয়ে নিন্দনীয় আর কিছু আমি আমার জেনারেশনে এই অধ্যত্ত আমি দেখি। এত লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগে একটা এমন জানেন বাড়ি ভাই, আপনার একটা ইনফরমেশন যে আমি রিসেন্ট একটা মানে ডকুমেন্টস দেখে এবং একটা রিসেন্টলি দেখে খুব আশ্চর্য হয়েছে। আমি একদিন পর্যন্ত দেখেন আমার বয়স এখন 60-এর উপর, 61, আমি আমার এই বয়সে আমি যতটুকু আমাদের সামনে দিয়ে কিন্তু ইসলামী ছাত্র শিবির হয়েছে। আমি জানতাম কি জানেন, ইসলামী ছাত্র শিবির গঠিত হয়েছে চিটাগং থেকে। হ্যাঁ, আপনি জানেন ওটা কোথায় হয়েছে? আমি রিসেন্ট একটা পাবলিকেশন একটা ইয়েতে দেখলাম, এটা ঢাকা ইউনিভার্সিটির মসজিদে তারা আনুষ্ঠানিকভাবে তাদের পদযাত্রা শুরু হয়। ক্যান ইউ ইমাজিন অফ ইট? আমরা কিন্তু দেখেন আমাদের জেনারেশন না, আমরা কতটা অন্ধ, আমরা কতটা বিশ্বাসী ছিলাম, কাউকে বিশ্বাস করিনি। আমরা মনে করছি না তারা নামাজ পড়ে ওখানে বোধ হয়, তাই তো? আমরা মনে করছি তারা ইবাদত করে, ইবাদতের নামে তাদের ছাত্র শিবির কিন্তু মানে যাত্রাই শুরু হয়েছে, ছাত্র সংঘ নাম থেকে ছাত্র শিবির না 77 সালে যাত্রাই শুরু হয়েছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মসজিদ থেকে, আমাদের হার্টের ভিতর থেকে। আমরা যখন সাংবাদিকতায় আসি তখন আমরা জানতাম সংগ্রামের সাংবাদিকরা জামাত শিবিরের লোক। আমাদের মাঝে যারা ছিল তারা কিন্তু চুপচাপ থাকতো, পরিচয় গোপন করে থাকতো, লজ্জার বিষয় ছিল তাদের কাছে। এখন কিন্তু প্রকাশ্যে আপনি মুক্তিযোদ্ধা, আমাদের যে সাংবাদিক বড় নেতা এবং আমি তাকে পছন্দও করতাম, তিনি তো পরিচয় দিতেন এবং আমাদের অনেকেই এই সার্টিফিকেট দেন। যেমন একজন নেতা বিএফইউ এর প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ, উনি সংগ্রামে চাকরি করতেন, উনি বলতেন উনি মুক্তিযোদ্ধা। বিএফইউ এর প্রেসিডেন্ট ছিলেন, ডিউজ এর প্রেসিডেন্ট ছিলেন, অনেক সময় ধরে দীর্ঘদিন আছেন। আমি ওনার নামটা কেন বলছি না, শ্রদ্ধার সাথে আমি বলছি না এই জন্য যে উনি মারা গেছেন। অ্যাটলিস্ট এইটুক কাটছি আমাদের আছে যে একজন মৃত মানুষের নামে আমি দুর্নাম করবো না, কিন্তু এদের কিন্তু সেই রুচিটা নাই। আপনি মরে গেলেও কিন্তু আপনাকে টানাচড়া করবে। দেখেন বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতীক, সেই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে সে জায়েজ করেছে কি বলে? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনে সালাম এবং বিসমিল্লাহ, আজান ও কোরআন তেলাওয়াত চালু হয়েছে। কত বড় জঘন্য! আমরা কিন্তু শ্রদ্ধার সাথে অ্যাটলিস্ট এইটুক মানুষ হিসেবে একজন মানুষকে শ্রদ্ধা করতে পারি, কিন্তু উনি যে একটা মিথ্যাচার করেছেন আমরা সন্দেহ করতাম, আমরা জানতাম, কিন্তু আমরা কোনোদিন তাকে অপমান করি না, অসম্মান করে। দেখেন আমাদের দুর্বলতাগুলি আজকে এইভাবে প্রকাশিত হচ্ছে। আমরা সবসময় দুর্বলতা দেখিয়েছি উদারতার নামে, উদারতার নামে দুর্বলতা আজকে কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সকলের। বাংলাদেশ
বাংলাদেশের পক্ষের লোক, আমি বলবো না যে কি বলে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমি বলি বাংলাদেশের পক্ষের লোক। সে ধরেন যে ছেলেটা 71-এর পরে জন্ম নিচ্ছে, সে তো মুক্তিযুদ্ধ প্রজন্ম না, বা মুক্তিযুদ্ধের পক্ষে বলা তার কোনো দরকার নাই, সে বাংলাদেশের পক্ষে। যেমন আমি ইদানিং বলি যে আমাদের এই সেনাবাহিনী হলো বাংলাদেশের সেনাবাহিনী, কারণ এখন আর কোনো পাকিস্তান প্রজন্ম নাই। তো সেরকমই একটা এখনকার প্রজন্ম যদি বলে আমি মুক্তিযুদ্ধের লোক না, কিন্তু সে তো বাংলাদেশের লোক, তাকে ভুল বোঝানো হচ্ছে, মিথ্যাচার তার শেখানো হচ্ছে, তাকে মিথ্যা দিয়ে তার মাথা নষ্ট করে দেওয়া হচ্ছে। এবং সেটা কিন্তু ইউনুস নামের এই প্রধান উপদেষ্টা এবং তার এই সাঙ্গপাঙ্গ যে 10-15 জন আছেন, এবং আমি আর বলতে আমি সত্যি আমি খুবই ক্ষুব্ধ এবং এত মনে কষ্ট পেয়েছি যে একটা মিনিমাম কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা তথ্য মন্ত্রণালয় মিনিমাম একটা উদ্যোগ নিতে পারতো না যে এই পাবলিকেশনটা অফ করে দেওয়া হোক, উঠায় নেওয়া হোক, করে নাই। কোনো প্রতিবাদও কিন্তু সেইভাবে হচ্ছে না, কিন্তু না এটার প্রতিবাদ হচ্ছে না, কারণ এটা একটা এই কিনা যে একটা প্রকাশনা মাত্র, এটা তার প্রচার কতটুকু হয়েছে, যেমন প্রচার এটা অনুচ্ছেদ মানে যারা একটু অনুসন্ধানে যারা পড়ে তাদের মধ্যে থেকে কেউ একজন দেখছে, সবাই তার এইটার কতজন গ্রাহক আছে, ওই শিবিরের সদস্য ছাড়া তার কেউ এটা কেনে না। না, গত 2 দিন এটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল। কিন্তু আচ্ছা, তাহলে কোন দিকে যাচ্ছে আমাদের দেশ সাইফুল ভাই? আমাদের দেশ কোন দিকে যাচ্ছে, এই যে দেখেন, এই যে ওই যে সেই ওই যেগুলো নিয়ে আলাপ করতেছিলাম সেদিকে যাচ্ছে, যে আপনার কিনা যে ও এখানে আপনারা ঠিক আছে কোন দিকে যাচ্ছে আপনি বুঝতেই পারেন। কাদের হাতে বাংলাদেশ, কাদের হাতে বাংলাদেশ? জামাত তো ওপেনলি বলতেছে এটা তাদের সরকার, এটা ওপেনলি, মানে তারা শুধুমাত্র মানে ঘোষণা দিচ্ছে না, কিন্তু তারা তো রিজভী সাহেব কি বলছেন জানেন? রিজভী সাহেব, বিএনপির রিজভী সাহেব বলেছেন, আমি যদি আমার কাছে লিখে থাকার কথা, রিজভী সাহেব বলছেন কি সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামাতিকরণ করা হয়ে গেছে, প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান শিবির দখলে নিয়ে নিচ্ছে। আপনি জাহাঙ্গীরনগরে দেখেছেন যে উপাচার্য শিবিরের কথা যেভাবে শুনে ছাত্র দলের কথা সেভাবে শুনে না। ঢাকা ইউনিভার্সিটি তো তাই, এখানে শিবির আগে কি বলবে সেটা আগে শুনে তারপরে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তো বুঝতেই পারতেছেন কি হচ্ছে। মজার ব্যাপারটা কি সাইফুল ভাই, একটা স্লোগান আছে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। এই কথাটা বলে কিন্তু রাজনীতিটা প্রতিষ্ঠিত শিবিরে, সেখানে অন্য কারো কোনো স্পেস তৈরি হচ্ছে না। না অন্য কারো কি ছাত্র দলকে সেই জন্যই তো ঢুকতে দিচ্ছে না। ছাত্রলীগ তো পারছেই না, তাদের তো এখন একটা অস্তিত্ব সংকটের মধ্যে আছে, কিন্তু ছাত্রলীগে তো ওখানে ম্যানেজ করছে এইভাবে। আমি তো কিছু টকশোতেও দেখেছি যেভাবে ছাত্রলীগ ছাত্র দলকে মানে দাবড়ায়, এটা দেখার মতো। কিভাবে সহ্য করতেছে আমি জানি। আমি বলতে পারেন যে আমি মানে আমার মনে হয় না যে এরকম এইরকম একটা সিচুয়েশন যেটা এইটুকু বেরোচ্ছে। আপনি জগন্নাথে খেয়াল করে দেখেন যে জগন্নাথের ওখানে কি একটা নাগরিক কমিটি, জগন্নাথের সাধারণ সম্পাদক, শিবিরের সাধারণ সম্পাদক ওখানে বক্তৃতা দিচ্ছিল, তখন অন্যদিকের অন্য এলাকার ছাত্র দলের নেতারা এসে তার প্রতিবাদ করছে, তার বক্তব্যের প্রতিবাদ করছে, তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান টোগান দিচ্ছে। ক্যান ইউ ইমাজিন? সে বলতেছে একটা টিভি টক শোতে যে ওরা তো 40-50 জন ছিল, আমার জন্য তো চলে আসছিল 400-500 জন লোক, আমি যদি চাইতাম তাদেরকে কি করতে পারতাম, আমরা তো করি নাই। খেয়াল করছেন সেই কত বড় উদার? তাকে রক্ষা করার জন্য 400-500 গেছে সে দাবি করছে, এবং ওরা 40-50 জন ছিল। তখন ওখানে আবার একজন বলছে কেন আপনাদের তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলেরাও রক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ ওনারাও রক্ষা করছে। বুঝছেন আপনি কোথায় ছাত্রদল কোথায় গিয়ে পৌঁছাইছে? যে ছাত্রদল ছাত্র শিবিরকে রক্ষা করার জন্য যায়, আরেক ছাত্র দলের আরেক শাখা সেটা যেটার প্রতিবাদ করে সেখান থেকে ছাত্র শিবিরকে বাঁচানোর জন্য যায় হলো ছাত্রদল। আর ছাত্র শিবির সেটা দাবি করে যে 400-500 লোক আমার জন্য গিয়েছিল, তাদেরকে তো আমরা ইচ্ছা করলে এটা করতে পারি, আমরা কি করেছি? করি নাই, দয়া দেখিয়েছে। কারণ ছাত্রদল যদি এরকম দয়া নিয়ে চলতে চায় চলবে। বাস্তবটা দেখেন সাইফুল ভাই, এই যে বৈষম্য ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের মিছিলে ছিল শিবির, ছিল ছাত্রদল, ছিল। এখন তারা যার যার সংগঠনে ফেরত যাওয়ার পরে এদের পেছনে আর লোকজন নেই।
এখন আর রাজুতে কিন্তু কেউ ডাকে না, রাজুতে কেউ ডাকে না। এখন এখন তারা শিবিরের জামাতের প্রোগ্রামে বক্তৃতা দিতে যায়। বক্তৃতা দিতে গিয়ে আসনাদ আব্দুল্লাহ বলেছে যে আজকের বাস্তব বাংলা প্রমাণ করে ৭১-এ জামাত ভুল করে নেয়। হ্যাঁ, একদম সে বলছে যে সে যেটা স্পেসিফিক বলেছে সেটা বলছে যে ভারতের অবস্থান দেখে মনে হয় যে ৭১-এ জামাত ভুল করে নাই, তার মানে আমাদের স্বাধীনতাটা ভুল ছিল। এটা সে বলেছে। এটা 16 ডিসেম্বরে সে জামাতের একটা প্রোগ্রামে সে যায়, এটা তাও আবার বিজয় দিবসে এইটা করছে। হ্যাঁ, ওখানে সংবিধানের কবর টবর দেওয়ার কথাও বলেছে। তারপরে শুনেন একটা জিনিস দেখেন, আমরা এতদিন পর্যন্ত সে ধরনের একটা ন্যারেটিভে আমরা মানে ছিলাম, আচ্ছন্ন ছিলাম। আমি অবশ্যই ছিলাম আচ্ছন্ন, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা টু মাছ বিক্রি করে ফেলতেছে, ঠিক আছে, এবং এটা বন্ধ হওয়া উচিত। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু মানে এই আওয়ামী লীগের লোকদের রেগে গিয়েও আমি কথাগুলি বলছি যে হ্যাঁ তোমরা বঙ্গবন্ধুর ভাষণ শোনাইতে শোনাইতে আমাদের বিরক্ত করে ফেলাইছো, তোমরা এই আমরা বলছি। কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছে। এই 6 মাসের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা কি পরিমাণ বিক্রি হয়েছে যে এরকম একটা প্রকাশনা ছাপা হয়। জাস্ট থিঙ্ক অফ ইট। আমরা গালাগালি করছি আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা খুব বেশি বিক্রি, বঙ্গবন্ধুরে বিক্রি করে ফেলছে, স্বাধীনতার ইতিহাস ইয়ে করে ফেলছে, অমুক করে ফেলছে, তমুক করে ফেলছে, কত কিছু আমরা বলছি না, যে বয়ান দিচ্ছে যে আওয়ামী লীগ পুরা নিজেদের করে ফেলছে মুক্তিযুদ্ধকে। এখন স্বাধীনতা বিরোধিতা মুক্তিযুদ্ধকে তো একেবারে মানে এরা এরা তো আমাদের কাছে নিয়েই গেছে চেতনা, তো একটা তারপরে চেতনা বিক্রি করছে, ঠিক আছে। এখন তো আমাদের চেতনাই নাই, চেতনার বিরুদ্ধটা আমাদের কাছে বিক্রি করে খাওয়ানো হচ্ছে, একটা প্রকাশনা বিক্রি করে আমাদের খাওয়ানোর চেষ্টা হচ্ছে। আপনি আওয়ামী লীগের বিরোধিতা করবেন, আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আপনি নিয়ে সমালোচনা করছি আমরা, তো ওইটা ছিল আমাদের উদারতা বা আমাদের মুক্তমন। কিন্তু সেই মুক্তমন দিয়ে কি লাভ হয়েছে? আমার তো এখন রক্তক্ষরণ হচ্ছে এদেরকে ক্ষমতায় দেখে, এদের কথাবার্তা শুনে। আপনি ভাবতে পারেন যে এই যে তথ্য আমাদের দেশের একটা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একটা ব্যক্তি বলে শেখ মুজিবকে কিসের জাতির পিতা, তারা জাতির পিতা মানে কি? তুমি না মানতে পারো, তারা মানে কে তুমি কি প্রশ্ন করতে পারো? এই দেশে এগুলো হচ্ছে রে ভাই, আমরা এগুলা সহ্য করতেছি। আমি বিশ্বাস করেন এখন ক্ষুব্ধ তো আমি বটেই, আমি প্রচন্ড ক্ষুব্ধ, কিন্তু আমি আতঙ্কিত যে আপনি কি আপনার বাংলাদেশে আপনি কি আসলেই এই বাংলাদেশ আপনি চিন্তা করছেন কখনো? আপনার রাজনীতির বিরোধিতা করতে আওয়ামী লীগ, আমরা কি বিএনপি আমলে এই দেশে থাকি নাই? আমরা তো বিএনপি আমলে এই দেশে থাকছি। আমরা তো ইভেন যেটাকে অনেকে এখন হেট করে যে কেয়ারটেকার ইয়ের আমলে কি বলে যে সেনাপ্রধান মইনুল আহমেদ এবং ইয়ের প্রধান উপদেষ্টা ছিলেন যে ওনার আমলটাকে আমরা 2007-08 কে বলি আমরা হইলো কালো অধ্যায়। কিন্তু আমরা সেটাও তো সেই সময় তো আমরা চলাফেরা করেছি, কথা বলার সুযোগ পেয়েছি। কিন্তু এখন তো সঙ্গে সঙ্গে আপনাকে ট্যাগ দিয়ে দিচ্ছে যে আপনি কোনো কথা বললেই আপনাকে মনে করে যে আপনি আওয়ামী লীগ বলে আপনাকে ট্যাগ দিয়ে দিবে। অথচ এই আওয়ামী লীগের কিন্তু কম সমালোচনা বাড়ি ভাই আপনি বা আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ নিয়ে যে প্রচার আমরা বাড়াবাড়ি মনে করছি, আমি তো মনে করি এখন কোনো বাড়াবাড়ি করে নেই আওয়ামী লীগ, আরো অনেক বেশি করা উচিত ছিল। আপনি দেখেন পাঠ্যপুস্তকের মধ্যে থেকে বাংলাদেশের পুরো ইতিহাসটাকে বাতিল করে দিচ্ছে। আপনি এই যে তাদের মাস্টার মাইন্ড মাহফুজ আজকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে না, এই মাহফুজ তার কভার দিছিল, ফেসবুকে কভার দিছিল, সেই স্ক্রিনশট আমার কাছে আছে। সেখানে সে বঙ্গবন্ধুর ছবি রাখে নাই, সে জাতীয় নেতা বানাইছে এমন কাকে একজনটা তো আমি চিনিই না, মানে আমি ওই স্কেচটা বুঝি নাই। দিস হোয়াট হ্যাপেনিং বাংলাদেশ। আপনি জাস্ট আপনার অস্তিত্ব অস্বীকার করেন তো বঙ্গবন্ধুকে বাদ দিয়ে। তারা ন্যারেটিভ কি দিচ্ছে? উপদেষ্টা একজন তথ্যের উপদেষ্টা, সে কুতথ্য অপতথ্য প্রচার করতেছে। বাংলাদেশ সংবিধান, যে সংবিধানের আওতায় সে শপথ নিয়েছে, যে সংবিধান রক্ষা করার জন্য শপথ নিয়েছে, সে সংবিধানের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার জাতির জন্য, জাতির পিতা। আর সে বলে কে শেখ মুজিবুর রহমানের জাতির নেতা মানে কি?
যে সংবিধান ইয়ে করার জন্য, প্রোটেক্ট করার জন্য সে শপথ নিয়েছে, সেই সংবিধানের একটা অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটা সম্পর্কে তার তির্যক মন্তব্য তখন আমরা হজম করছে সবাই, মনে হচ্ছে আচ্ছা একটা বলতেছে, কিন্তু আপনি কি বুঝতে পারছেন এটা কিন্তু লং টার্ম প্ল্যান থেকে তারা এগুলো করতেছে। আপনার কি মনে হয় সেউল ভাই, এই যে জামাত শিবির, ছাত্রদের সম্ভাব্য নতুন সংগঠন, ইসলামী দলগুলা, এগুলি একজোট হয়ে বিএনপিকে ক্ষমতায় যেতে আসতে না পারে, এই কাজটা শুরু হয়েছে দেখে বিএনপি আজকে জামাত বিরোধী অবস্থান নিয়েছে? এটা সম্পর্কে আমি আমার কথা বলতে পারবো না, কিন্তু একজন সেনাবাহিনীর একজন কি বলে, উনি সামরিক বিশ্লেষক, উনি বিভিন্ন টকশোতে কথা বলেন, তো ওনার একটা উদ্ধৃতি আমি, ওনার নাম হলো লেফটেন্যান্ট কর্নেল, ওনার নামটা হলো জাস্ট ফরগট হিজ, মুস্তাফিজ সাহেব। তিনি ইনফরমেশন দিচ্ছেন, আমি আপনাকে বলি, আপনি তো বললেন যে এরা ক্ষমতায় আসার জন্য এই করতেছে, এটা কত আগের থেকে প্রথিত, যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে। আমিও আশ্চর্য হয়েছে, আমি বিশ্বাস করি নাই বা বিশ্বাস করতে চাই না, বাট তিনি কথাটা এক্সপোজ করেছেন এবং এটা বহুল প্রচারিত। 5ই আগস্ট সকল দলের সাথে বসার আগে আমাদের সেনা প্রধান ওয়াকুরুজ্জামান প্রথমে ইসলামী দলগুলোর সাথে বৈঠক করেছিল, তার দেয়া তথ্য, কিন্তু একটা টকশোতে উনি তথ্য দিচ্ছেন, প্রথম বৈঠক তাদের সাথে, এবং এটা আয়োজন করেছে হলো মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মেজর জেনারেল হামিদ নামে একজন। ঠিক আছে, আমি জানি না এটা কতটা ঠিক, কিন্তু আমি ওনাকে, যেহেতু ওনার বিশ্লেষণ এর আগেও আমি দেখেছি, সবসময় এটা অ্যাকসেপ্ট, কেউ প্রতিবাদ করে নাই, তো ওনার বক্তব্য থেকে আমি বলি, তাহলে উনি বলতেছেন, তাহলে কি আপনার মনে হয় না যে এটা গোড়া থেকেই কিন্তু একটা হয়ে আসছে, যে উনি প্রথম কিন্তু তাদের সাথে বৈঠক করেছেন, তারপরে উনি সবার সাথে বৈঠক করেছেন, এবং এটা আয়োজন সেনাবাহিনী প্রধান বৈঠকের পরে সবার আগে নাম বলেছেন জামাত ইসলামী। আমি তো সেটাই বলছি, তার আগে ওই বৈঠকটা হয়েছে, যেটা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজ সাহেবের বক্তব্য। তো উনি এই কথাও বলেছেন যে আমি ধরেই নিতে পারি, আমি এই বৈঠকটার কথা শোনার পর আমি ধরেই নিয়েছি যে সেনা প্রধানের সাথে ওদের সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কের ভিত্তি ধরে উনি আরো কথাগুলি বলেছেন যে এখনকার যে ধারাবাহিকতায় যে ঘটনাগুলি ঘটতেছে, সেই ঘটনাগুলো যে সবাই সন্দেহ করছে যে কি বলে ইসলামপন্থী দলগুলো যে এখন এই সরকারকে ব্যাক করতেছে, এটা একটু, আমার কথা সেটা না, উনি আরো দুইটা কথা বলছেন, এটা আমি শুনি নাই আগে। আমি শুনেছি যে উপদেষ্টারা তাদের চেয়ার ব্যবহার করে, বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা তার ক্ষমতা ব্যবহার করে পুরো স্থানীয় সরকারকে ব্যবহার করছেন তাদের নাগরিক কমিটির মাধ্যমে, যে রাজনৈতিক দলটা করা হয় সেটা করার জন্য ওনারা সংস্থা, এবং এই উপদেষ্টা ছাড়া যে সার্জিস আলম বলেন, পাটোয়ারি বলেন, এরা সবাই ওখানে একটা প্রোটোকল পায়, তো প্রোটোকল পায়, এটা আমি জানছি। এবং আমি আরেকটা টক শোতে তাদেরই একজন সমন্বয়ক, তিনি বলছেন এরকম যে আমরা ওনাদের কোনো সহায়তা নেই না, তবে আমাদেরকে অসহায়তা করার মতো কোনো কিছু যেন না হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই। বোঝেন ঠেলা, তাদেরকে সহায়তা করে না, কিন্তু তারা সহায়তা নেয় না, কিন্তু তাদের অসহায়তা করার মতো কোনো পরিবেশ সৃষ্টি হলে তারা মেনে নেবে না। তার মানে কি দাঁড়াবে? আপনি দেখেন, লাজ লজ্জা থাকলে, দেখেন বাংলাদেশের মন্ত্রীরা ধরেন গেলে, আমাদের একটা কালচারের অংশ, একটা অভ্যাস চালু হয়ে আসছে, পুলিশ ইয়েতে কি বলে, ওই যে সার্কিট হাউসে গেলে, আমি বহুবার অ্যাসাইনমেন্ট কভার করতে দেখছি যে সার্কিট হাউসে মন্ত্রী গেলে একটা কি যেন প্যারেড, একটা স্যালুট ট্যালুট দেয় আর কি, গার্ড অফ অনার। আপনি খেয়াল করছেন ওনারা পরিবর্তনের কথা বলেন, মাহফুজ সাহেব লক্ষ্মীপুরে গেছেন, ওখানে ওনারে গার্ড অফ অনার দিছে, উনি কিন্তু অনেকে বলে উজিরে খামোখা, ওনার কোনো মন্ত্রণালয়, উনি এমন এক মন্ত্রী,
তিনি তার এলাকায় গেছেন, এলাকায় সম্বর্ধনা নিতে গেছেন, সেখানে তাকে কিন্তু গার্ডে বানাত দিচ্ছে, এবং ওটাই কিন্তু ওনারা সব পরিবর্তন করতে চান, কিন্তু সেলুটের পরিবর্তন কিন্তু ওনারা করেন নাই। সেলুট কিন্তু ওনারা বহাল রাখছে। তাইলে ওনারা সুবিধা নিচ্ছে না মানেটা কি? ওনার পুরো এলাকা ধরে ওনারা এই সুবিধাগুলো নিচ্ছেন। ওনারা ওই লেফটেন্যান্ট কর্নেল নাজমুলের কথা অনুযায়ী উনি একটা উদাহরণই দিয়েছেন, বলছেন যে সরকার ডিজিএফআই এবং এনএসআই কে ব্যবহার করে এই সংগঠন, এই রাজনৈতিক দলটা গঠন করছে, এবং একটা উদাহরণ উনি দিয়েছেন যে মালয়েশিয়া থাকতেন এক কি বলে একজন ইয়ে বিএনপির নেতা, তিনি তাকে তাকে এই লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ সাহেব উনি দেখেছেন যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঘুরে বেড়ায়। তো উনি ওনাকে জিজ্ঞেস করছেন, আমি এটা দেখার পর খুব আশ্চর্য হলাম, আশ্চর্য পর আমি ওনার জিজ্ঞেস করছি কি ভাই আপনাকে কেউ চাপ টাপ দিয়েছে কিনা, দিলে আপনার আসলে কি কেন আপনি এদের সাথে? না না, আমার কোনো চাপ টাপ দেয় না, কিছু না। কিন্তু উনি পরে বললেন উনি ওনার সূত্রে খবর পেয়েছেন যে এনএসআই এর চাপে উনি ওখানে আছেন। তার মানে দেখেন বিএনপি কিন্তু বেকায়দায় পড়তে যাচ্ছে, কারণ বিএনপির লোকদেরকেই ভাগায় নেওয়ার চেষ্টা চলছে। এখানে শুধু না, আপনি গাজীপুরের ঘটনা আছে, বিভিন্ন জায়গায় লালমনিরহাটের ঘটনা আছে। লালমনিরহাটে তো বিএনপির একটা অংশ গিয়ে নাগরিক কমিটি করেছে। এবং বিএনপিকে সাইড, মির্জা ফখরুল সাহেব কেন এত তারস্বরে উনি এত কেন বলছেন যে দ্রুত নির্বাচন, যদিও উনার গতকাল ওনার জন্মদিনে উনি বলেছেন না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে, উনি একটু সুর পাল্টিয়েছেন। উনি কেন দ্রুত? কারণ এদের টার্গেটই তো হইল, এরা তো আওয়ামী লীগকে নিতে পারছে না। আওয়ামী লীগ তো সারফেসেই নাই, নিবে করতে গিয়ে ছাত্রলীগ নিতে পারতেছে না, যুবলীগ নিতে পারতেছে না, স্বেচ্ছাসেবক লীগ নিতে, কাকে নিবে? ওই এলাকা থেকে কাকে নিবে? যেখানে যাচ্ছে একটা কমিটি করতে, কাদেরকে নিচ্ছে? জামাত তো যাবে না। জামাত তার শক্তি সংহত করছে এবং জামাত সময় নিচ্ছে। এবং এরা সময় নিচ্ছে কেন জানেন? বিএনপির মধ্যে যে ইয়েগুলো আছে কিনা, যে বিএনপির মধ্যে যে যারা ধরেন অলরেডি সুবিধা নেওয়া শুরু করছে, বা ধরেন আওয়ামী লীগ আমলে যারা আওয়ামী লীগের থেকে সুবিধা নিয়ে নিজেদের এলাকার ভিতরে অবস্থান রক্ষা করছিলেন, তারা সবই এখন সুবিধাবাদ। যদি বিএনপি দেরি হয় তাহলে বিএনপি ভেঙে তারা তো ওখানে চলে যাবেন। কারণ জাতীয় পার্টি যখন হয়েছিল সেম ঘটনাটা হয়েছিল, সেম ঘটনা। জাতীয় পার্টিতে উপরের দিকে কয়টা নেতা হয়তো আওয়ামী লীগের গিয়েছিল, কিন্তু তো নিচের দিকে তো সবগুলোই চলে গিয়েছিল বিএনপি থেকে। না, জাতীয় পার্টিতে তারা একটা কাজ করেছিল, উপজেলা চেয়ারম্যান একটা পদ তৈরি করে ওইখানে কিন্তু অনেক জয়েন করাতে পেরেছে। এই প্রক্রিয়া তো তারাও গিয়েছিল, এটা তো শেষ পর্যন্ত বিএনপি বুঝতে পেরেছে বলে। একটা বাস্তব হচ্ছে, আমরা অনেক দিনের সাংবাদিকতা করি এই দেশে, এক বিপ্লব কিন্তু দুইবার হয় না। স্বাধীনতার পরে যে জাসদ হয়েছিল, আর একটা জাসদ এখন কেউ চেষ্টা করলেও পারবে না করতে। এখন বিএনপি জাতীয় পার্টি যেভাবে সংগঠনটা হয়েছিল, ডিজিএফআই এনএসআই এদেরকে কাজে লাগিয়ে আবার আরেকটা দল যে হচ্ছে না, এটা তো প্রকাশিত দল, এটা করা যাবে, ভোট তো হবে একটা, আরেকটা ইনফরমেশন ওই ভদ্রলোক দিয়েছেন যে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ সাহেব, আমি বারবার ওনার নামটা কেন, আমার সোর্স না, এটা ওনার সোর্স থেকে, যেহেতু উনি বলছেন এটা পাবলিক হয়েছে, এটা প্রতিবাদ হয়নি, তো আমি ওনার ইনফরমেশনটা ইউজ করতে, উনি আরেকটা, হ্যাঁ অন রেকর্ড ইনফরমেশন, তো আমি ইউজ করতেই পারি। উনি আরেকটা বলছেন যে উনি পুলিশ দপ্তরে একটা নির্দেশনা দেখতে পেয়েছিলেন, একটা লিখিত নির্দেশনা উনি দেখেছেন, যেখানে নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশ জেলা ভিত্তিক পুলিশ অফিসারদেরকে, সব পুলিশ অফিসারকে নির্দেশ দেওয়া হচ্ছে যে সমন্বয়করা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং যে নাগরিক কমিটির নেতারা যেখানেই যাবে তাদেরকে সহায়তা করার জন্য স্কট করতে হবে, স্কট করে নিয়ে সহায়তা করতে হবে। এখন সহায়তা করতে হলে কি কি সহায়তা লাগে বুঝেন তো? কিংস পার্টি তো হচ্ছে, তবে দুর্ভাগ্যজনক এই কিংস পার্টি জামাত নির্ভর কিংস পার্টি। বিএনপির সুবিধাভোগী মানে বলতে পারেন যে ওই যে বিএনপি থেকে যারা আওয়ামী লীগেরও সুবিধা নিয়েছে, একসময় জাতীয় পার্টি থেকে সুবিধা নিয়েছে, এই গ্রুপটাই এদিকে। এবং জামাত বৈষম্য বিরোধীর অনভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করতেছে তাদের উপর। জামাত কিন্তু মোটামুটি, বিএনপি কিন্তু এটা টের পেয়েছে আমার ধারণা, জামাত মোটামুটি মনেই করছে যে বৈষম্য বিরোধীরা যে তাদের সাথে থাকে
এবং ইউনূস সাহেব যে বলছেন যে 21 বছর ভোট দিতে পারবে, এগুলা যদি কোনো মতে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে বৈষম্য বিরোধী এবং জামাত এবং ইসলামী দলগুলোকে কেউ মানে বাধা দিতে পারবে না। এক ধরনের ইসলামী বিপ্লব ঘটিয়ে ফেলবে। ওনারা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছেন। ইসলামী ভোট, ইসলামী ভোট, ভোটের সময় তো আমরা জানি তাহলে 18 কি পরিমাণ মুরিদ ছিল। জাকের বাড়িতে সবচেয়ে বড় সংগঠন হওয়ার কথা ছিল বাংলাদেশে। না, বিএনপিকে যদি সত্যি ধরেন, বিএনপির রুট লেভেলে যদি যে আগ্রাসনটা ঘটানোর চেষ্টা হচ্ছে, যেটা যতটুকু শুনেছে, আমি যতটুকু জানি, আমি জানি বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির লোকেরাই কিন্তু এই নাগরিক কমিটিতে যাচ্ছে, তো সেটা যদি সত্যি হয় বিএনপির কিন্তু একটা শক্তি ক্ষয় ঘটাবে। আওয়ামী লীগ 15 বছরে বিএনপিকে ভাঙতে পারে না। এই যে এইসব দিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা যাবে কতটা বাস্তব? বাড়ি ভাই, এখানে একটা এটা ডিফারেন্ট সেটা হলো এই বিএনপির লোকগুলি কিন্তু আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে। এরা সুবিধাবাদী। এরা যখন যে দলে, এখন আওয়ামী লীগ বলে নাই যে তুমি আমাদের সাথে জয়েন করো, যদি বলতো জয়েন করতো তারা এলাকা ভিত্তিক, বরং তারা চাইছে যে একটা বিরোধী দল এলাকা ভিত্তিক থাকুক, কাজ করুক, আমাদের কথা শোনা চলুক। আওয়ামী লীগ জমিদার ছিল, ওরা ছিল তাদের কর্মচারী, এরকম একটা। এখন যদি ওই কর্মচারী যদি জমিদারের ভূমিকা আসতে পারে, আপনি সে সুযোগ নেবে না কেন বলেন? আপনি জাস্ট, আমি আপনাকে মেন্টালি জিনিসটা বলছি যে বিএনপি আওয়ামী লীগের সাথে, বিএনপির লোকগুলি যে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের লোকের সাথে কাজ করছে, করে তারা তাদের জীবন যাপন সবকিছু রক্ষা করছে, সবই করছে, কিন্তু তারা তো আওয়ামী লীগে জয়েন করতে পারেনি, বা আওয়ামী লীগ নেয় নাই, বা ওরা চেষ্টা করতে পারে নাই। কিন্তু এখন তো কি হবে? আওয়ামী লীগে জয়েন করতে না পারে তারা তো আওয়ামী লীগের অধীনস্থ থেকেছে সবসময়, সবকিছুতে তাদের আওয়ামী ছাত্রলীগের অর্ডারই শুনতে হয়েছে, যুবলীগের অর্ডার শুনতে হয়েছে, লীগের অর্ডার শুনতে হয়েছে, আওয়ামী লীগের অর্ডার শুনতে হয়েছে। কিন্তু এখানে তো তাদের অর্ডার, যদি তারা শিওর হয় যে হ্যাঁ এটা একটা শক্তিমান অংশ, জাতীয় পার্টির মতো ধারণা হয়ে গেল যে এরাই ক্ষমতায় যাবে, দলে দলে চলে যাবে তো। কারণ কি? কারণ তখন তারা জমিদার হওয়ার স্বপ্ন দেখবে, তারা আর কর্মী থাকবে না, তো তারা তো নেতা হচ্ছে, কর্মীরা নেতা হয়ে যাচ্ছে না, প্রমোশন পাচ্ছে তো। তো এইটা কিন্তু একটা সম্ভাবনা। ব্যালটে কি হবে আমি জানি না, তবে ওই যে কর্মী থেকে নেতা হওয়ার যে বিএনপি এবং জাতীয় পার্টি একই ধরনের দল ছিল, এবং আমরা দেখতাম যখন বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় গেল, বিএনপি দুর্বল হয়ে গেল, বিএনপিতে লোকজন থাকলো না। আবার পরে জাতীয় পার্টি ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবার বিএনপি কিন্তু মূলধারা হয়ে গেল, হয়ে গেল। এখন এই দলটা যদি আরেকটা বিএনপি হওয়ার চেষ্টা করে, না তাই তো, এদের তো আর আরেকটা বিএনপি হওয়ার চেষ্টা করতেছে না, এরা আদর্শের দিক থেকে সাংঘাতিক ডেঞ্জারাস হবে। কারণ এরা বলতেছে নতুন একটা, তারা ইতিহাস ঐতিহ্য সবকিছুকে অস্বীকার করতে চাচ্ছে। তারা 47 থেকে তারা 47কে স্বাধীনতা মনে করে, 71কে। যদিও এই যে কালকে একজন উপদেষ্টা মোটামুটি তার মাথা কিছুটা, অনেকে বলে যে উনি হয়তো রাইট ট্র্যাকে আসছেন, তো উনি মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কোনো কিছু হবে না। রাইট ট্র্যাকে আসছে না, এটা ক্যামোফ্লেজ, কারণ তাদের শক্তিটাই কিন্তু ওই জায়গায়। আমি ওনার সম্পর্কে ওনার একটা লেখার মধ্যে আমি পড়েছি, উনি নিজেকে কিভাবে বর্ণনা করেছেন। উনি কিন্তু সর্ববিরোধী, আওয়ামী বয়ান বিরোধী, বিএনপির বয়ান বিরোধী, জামাতের বয়ান বিরোধী, ইসলামোফোবিয়া বিরোধী, উনি সবকিছু বিরোধী। তাহলে উনি কি? উনি নিজে কিন্তু নিজের কোনো তাত্ত্বিক অবস্থান কিন্তু ক্লিয়ার করে না। আপনি ওনার লেখাটা আপনার সাইটে আছে, ওনার নিজের সম্পর্কে নিজে ব্যাখ্যা দিয়েছে, আপনি পড়ে দেখবেন। পৃথিবীতে এমন কোনো কালচার না, এমন কোনো কিছু না যেটা বিরোধিতা উনি করেন। উনি নতুন সবকিছু নতুন করবেন, কিন্তু কি করবেন সেটা সেখানে নাই। সবকিছুর বিরোধিতা উনি করছেন, ঠিক আছে? তো এই যে সর্ববিরোধী লোকটা কি আনতেছে আল্লাহ জানে, নিশ্চয়ই কোনো আদর্শ নিয়ে আসবে, আমরা দেখতে থাকি, অপেক্ষা করি। এর জন্য কি আপনার মনে হয় তারেক রহমান দেশে আসছেন না, বা তারেক রহমান এখনো বলতেছেন আগামী ইলেকশনটা কঠিন ইলেকশন হবে? আমি আসলে তারেক রহমান সম্পর্কে, মানে আমি এর আগেও আপনার সাথে বলেছি, তারেক রহমান সম্পর্কে আসলে আমি ওইভাবে তেমন কোনো তথ্য জানি না। তবে গোলাম মাওলা রনি একটা কথা বলেছে যে তারেক রহমান খুব সম্ভবত ভয় পাচ্ছে, উনি ওনার 1/11 সময়কার অত্যাচারটা উনি ভুলতে পারেননি, এরকম একটা কথা। আমার কাছে যদিও এটা হাস্যকর মনে হয়েছে যে
এতদিন পর্যন্ত এইসবের জিনিস থাকার কথা না। কিন্তু তারেক রহমান কেন আসছেন না, এটা অবশ্যই প্রশ্ন। অনেকে বলেন যে উনি কোনো কাজ না করে, কোনো কিছু না করে একটা ব্রিটেনের একটা অভিজাত এলাকায়, এটা তার ওনাদের দলের কিছু কিছু লোকই কথাগুলো, একটা দলে কোনো কিছু না করে উনি যদি জীবন পার করে দিতে পারেন, একটা দলের প্রধান নেতা হিসাবে উনি সবকিছু ভোগ করে দিতে পারেন, তাহলে আর বিদেশে তো আমাদের কাজকর্ম করে খেতে হয়, তারা কেমন কোনোদিন কোনো কাজ করেছে এমন তো সেটা ওনার লোকেরাই বলছে যে ওনার যদি এগুলা করে না করে যদি উনি একটা অভিজাত এলাকায়, কিংস্টন না কোন এলাকায় থাকেন, ওই এলাকায় যদি উনি থাকতে পারেন এবং ওনার যদি মাসিক খরচ যদি ওনার চিন্তা করতে না হয়, সন্তানের লেখাপড়ার খরচ চিন্তা করতে না হয়, ওনার দামি গাড়ি চালানোতে চিন্তা করতে না হয়, তাইলে উনি কেন বাংলাদেশে এসে শুধুমাত্র এতগুলি জনগোষ্ঠীর 17 কোটি লোকের একটা বোঝা উনি মাথায় নিতে চাইবেন? তার চেয়ে অন্য কারো মাথায় উনি রেখে উনি উপরে শীর্ষ নেতা হিসেবেই থেকে যেতে চাচ্ছেন, এমন তো হতে পারে। এই কথাটা কিন্তু তার দলের ভিতর থেকে আমি শুনেছি যে উনি শীর্ষ নেতার মতো করেই থাকবেন, উনি ভুল করলে অন্যরা করবে, উনি খবরদারি করবেন, বাট উনি একটা সেফ সাইডে থাকবেন, এটা অনেকে বলে। আবার আমার কাছে কিন্তু তা মনে হয় না। এটা অনেক ওনার দলেরই কিছু লোকের কাছ থেকে এটা শুনবে। আমার মনে হয় উনি একটা সেফ অ্যারাইভালের প্রত্যাশায় আছেন, যে অ্যারাইভালটা সে ধরেন আপনার মনে হবে যে লাখো লোক যে তাকে নিয়ে আসবে, সেরকম একটা সিচুয়েশন তৈরি করে উনি আসবেন আমার ধারণা। এখন যদি এই নতুন দলটার পেছনে সেনাবাহিনী থাকে, সেনাবাহিনীর যদি প্রভাব থাকে, কিন্তু ভয় তো পেতে পারেন তিনি, সেনাবাহিনীর অভিজ্ঞতা তো তার আছে। এটা তো একটা জেনুইন প্রশ্ন আপনার, যে সেনাবাহিনীর দ্বারা অত্যাচারিত হয়েছেন উনি, ফিজিক্যালি অত্যাচারিত হয়েছেন, অমানবিক অত্যাচার যাকে বলে, আপনি তার মেরুদণ্ড পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে যেভাবে টর্চার করা হয়েছে, তো সেই ক্ষেত্রে অনলাইনে ছবিটা আছে কিন্তু এখন। হ্যাঁ, ওরাই কিন্তু এখন কিন্তু অলমোস্ট সব শীর্ষ পর্যায়ে এখন আছে, ওই ওই লোকেরাই কিন্তু, বা ওই লোক মানে ওনার উপর যারা টর্চার করে তারা আছে কিনা আমি জানি না, বাট ওই সময়কারী লোকেরাই কিন্তু বেশিরভাগ লোকেরাই কিন্তু এখন টপ লেভেলে আছে। সো সেই সংখ্যা থাকতে পারে, এটা আপনি ভালো একটা পয়েন্ট উল্লেখ করেছেন, যেটা আমি চিন্তা করি নাই। তবে হ্যাঁ, এই ঘটনাটা হতেও পারে যে উনি একটা সেনাবাহিনীর কাছে আশ্বস্ত হতে চাচ্ছেন, যেটা আমার মনে হয় যে অনেকে যদিও বলে ওয়াকারুজ্জামান সাহেব খালেদা জিয়াকে দেশ থেকে চলে যেতে বলেছেন, পরামর্শ দিয়েছেন, আমার তা মনে হয় না। আমার ধারণা ওয়াকারুজ্জামান খালেদা জিয়াকে এই আশ্বাসটুকু বা এই নিশ্চয়তা দিয়েছেন যে ওনার আর কোনো সমস্যা হবে না এবং তারেক রহমানেরও কোনো সমস্যা হবে না, আমার ধারণা। এটা আমি বিশ্বাস করতে চাই, আমরা পজিটিভ ভাবে বিশ্বাস করতে চাই। এখন বিএনপি হঠাৎ করে বলেছিল যে যদি সরকার যে নিরপেক্ষতা হারায়, তাহলে আগামী ইলেকশনটা হবে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এরপর পরই আইন উপদেষ্টা আসিফ নজরুল একটা বক্তব্য দিয়েছেন যে বিএনপির সাথে ছাত্রদের বিরোধটা তৈরি হওয়া কারোর জন্য ভালো হবে না। এরপরে আবার মির্জা ফখরুল ডিসেম্বরে চলে গেছেন আবার। হ্যাঁ না, কিন্তু এই অভিযোগটাও তো আবার আসিফ নজরুলের বিরুদ্ধেই উঠেছে, যে আসিফ নজরুল জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সংগঠনটা হবে তার সঙ্গে আসন ভাগাভাগির ইয়ে কিনা ভাগাভাগির ব্যাপারে কথাবার্তা বলছে, যেখানে উনি একটা শীর্ষ পদে থাকতে পারেন এবং আসন ভাগাভাগির পরে ওনাকে একটা শীর্ষ পজিশন দেওয়া হতে পারে, এটা তো অনেকেই বলছে। এটা কি রাষ্ট্রপতি? আই ডোন্ট নো, বাট এরকম আমি শুনি নাই রাষ্ট্রপতি, মানে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না বাংলাদেশে যদি এটা, যে লোকটা বাংলাদেশে কথায় কথায় মিথ্যাচার করেছে, 26 লাখ ভারতীয় চাকরি করে, ভারতীয়রা এই করতেছে, ভারতীয়রা ওই করতেছে, আমি তো এই করি, আমি করি না, কত যে মিথ্যাচার করেছে এই লোকটা। সে লোক যদি বাংলাদেশের আইন প্রণয়নের দায়িত্ব থাকে, আপনি আবার আইন উপদেষ্টা থাকে, আবার সে যে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যাবে না, এটা অনেকে তো তখন ইয়েই করছেন যে উনি প্রক্সি প্রধান উপদেষ্টা, অনেকেই বলছে তখন। তো এটা অস্বাভাবিক আপনি কেমনে হন? বাংলাদেশে তো সবকিছুই হয়। হাসনাত আব্দুল্লাহ সর্বশেষ ঢাকার বাইরে
যদি রাইটলি নেগোশিয়েট করে, যদি জামাতের নেতৃত্বে বা নাগরিক কমিটির যে দল হবে তাদের নেতৃত্বে জামাত সহ ইসলামী দলগুলো যে এক বাক্সে ভোট নেওয়ার কথা বলছে, আপনি খেয়াল করে দেখেন যে আওয়ামী পন্থী ইসলামী দলও কিন্তু জামাতের সাথে লাইন দিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। যেটা ওই শাসনতন্ত্র আন্দোলনের এখনকার বক্তব্য শুনলে আপনি আশ্চর্য যাবেন। যদি আপনার সময় থাকে তাহলে আপনি আমাকে বলেন, আমি তাদের এখন ইসলাম নিয়ে তাদের ধারণা শুনলে আপনি মাথা ইয়ে হয়ে যাবে, যারা আওয়ামী লীগের সাথে যারা ছিল। তো অনেকে বলে যে ইসলামী ভোট এক বাক্সে যদি আনতে পারে, প্লাস যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যেটা মনে করে তাদের পক্ষে গণজাগরণ, সেটা যদি ধরে আনতে, তারা তো ক্ষমতায়, এটা তো তারা তো এই স্বপ্ন দেখছে, এটা নিশ্চিত থাকেন ওরা এই স্বপ্ন দেখছে। তা নাহলে এটা বলতে পারে না একজন ছাত্র কি কাদের নামে সে সমন্বয়ক, সে বলে যে আমরা কোথাও থেকে কারো থেকে সাহায্য চাই না, সহযোগিতা চাই না, কিন্তু আমরা চাই না অসহযোগিতার কোনো পরিবেশ থাকুক, আমরা এটা মেনে নেব। বুঝছেন? হাসনাত আব্দুল্লাহ ঢাকার বাইরে সর্বশেষ একটা বক্তব্য বলেছে বিএনপির উদ্দেশ্যে যে ক্ষমতার লোভ করবেন না, ক্ষমতার লোভের কারণে একদলকে পালিয়ে যেতে হয়েছে, ক্ষমতামুখী হয়েন না। হ্যাঁ, ক্ষমতায় পালিয়ে যেতে হয়েছে। ক্ষমতার মুখী হলে মানে তাকে পালিয়ে যেতে হবে এমন হুমকি দেওয়া হয়েছে। না, এখন সে যে হুমকিটা দিয়েছে এটার সাথে আপনার তারেক রহমানেরও একটা বক্তব্য আছে। আপনি খেয়াল করেছেন কিনা, তারেক রহমান গতকাল বা পরশুদিন একটা বক্তব্য দিয়েছেন। তিনি তার খুলনা কয়েকটা জেলার একটা কি বলে এটা ওয়ার্কশপে উনি বলেছেন যে আমাদের চোখের সামনে কিন্তু 5ই আগস্ট জ্বলজ্বল করছে, উদাহরণ আছে, আমরাও যদি একই ভুল করি তাহলে এই পরিণতি হইতে পারে। তিনি সতর্ক করেছেন। তাহলে হাসনাত আব্দুল্লাহর কথা আর তারেক রহমানের কথা তো একই হয়ে গেল। ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের একটা বক্তব্য আপনি আভাস দিচ্ছিলেন। আচ্ছা, ও ভাই, এই যে এতদিন পর্যন্ত যে আওয়ামী মানে আওয়ামী ইসলামী দল হিসাবে পরিচিত ইসলামী শাসনতন্ত্র বা চরমনায়ের এরা কিন্তু সারা দেশে কিন্তু তাদের বিভিন্ন কমিটি গোছাচ্ছে। সে কমিটি গোছাতে গিয়ে এরা কিন্তু বিভিন্ন জায়গায় কথা বলতেছে। এরা ধরেন জামাতের সাথে একটা মিটিং হয়েছে, সেটা আপনি জানেন, আবার মির্জা ফখরুলের সাথেও মিটিং করেছে। যে মিটিং এর পরে প্রেস ব্রিফিং করতে এসে খেয়াল করেছেন যে মির্জা ফখরুল তার কথাবার্তার ধরন থেকে এক পর্যায়ে প্রেস কনফারেন্স শেষ করে দিচ্ছেন। মানে চরমনায়ের যে উল্টাপাল্টা কথাবার্তা মির্জা ফখরুলের পছন্দ হয় না দেখে মির্জা ফখরুল সরিয়ে দিয়েছে। আমি একটা বক্তব্য আপনাকে বলি, এটা 24শে জানুয়ারি, খুব সম্ভবত, ইয়েস 24শে জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একটা সভায়, কনফারেন্সে বক্তৃতার সময় বলতেছে, কি বলে, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর, এটা উনি বলেছেন হলো 25শে জানুয়ারি। ওনার কথাটা শোনেন, তার আগে আরেকটা কথা আপনি শোনাবো যে কি পরিমাণ এরা জল্লাদ শ্রেণীর, এদেরকে আওয়ামী ছাতার নিচে রাখা হয়েছিল। তো যাই হোক, মুফতি সাহেবের আগে 24 তারিখের ঘটনাটা বলে, ওখানে ওনার নায়েবে আমির বা ওনার দ্বিতীয় ব্যক্তি যে আছেন তার বক্তৃতার একটা অংশ আপনাকে শোনাই। সে বলছে, ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে। ইসলামী আন্দোলনের আমির জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা নতুন স্বাধীনতা আমরা যে পেয়েছি, সেই স্বাধীনতা অর্থবহ করতে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। স্বাধীনতা পেয়েছে, কিন্তু ওরা কিন্তু এখনো স্বাধীনতাই মনে করছে। বৈষম্য বিরোধীরা কিন্তু বিপ্লবে চলে গেছে, এরা কিন্তু স্বাধীনতাতে আছে এখন। আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ তোষণ নয়, ইসলামের বিজয়ী দেশবাসীর মুক্তি নিহিত আছে। তারপরে আসেন সে ডেঞ্জার, এবং মুক্তি নিহিত আছে, এবং কিভাবে তারা জনসমর্থন আদায় করবে সেটার কায়দা কানুন বলতে গিয়ে উনি ব্যাখ্যা করতে গিয়ে উনি এক পর্যায়ে বলছেন, সবাইকে দাওয়াত দিয়ে পথে আনা যাবে না। তাহলে কেমনে আনবে? দাওয়াত দিয়ে সব মানুষকে হেদায়েত করা যাবে না। হ্যাঁ, দাওয়াত দিয়ে আনাও যাবে না, দাওয়াত দিয়ে হেদায়েতও করা যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে কেসাসের কথা, কেসাস মানে কি, ওই যে মানে কতলের কথা,
কেসাসের একটা গল্প উপাখ্যান আছে যেটার মধ্যে এই কতল মানে কি বলে রক্তের বদলা রক্ত, গর্দানের বদলা চোখের বদলা চোখ, মানে বদলার পর বদলা, মানে বদলা নেই, ওই রক্তের বদলে রক্ত। এই বিশেষ জায়গাগুলোতে তার আরবি টার্ম ব্যবহার করে তারা। হ্যাঁ, তো খুনের পরিবর্তে খুন, আল্লাহ কেন এই আয়াত নাজিল করেছিলেন? আল্লাহ জানেন তার কিছু বান্দা আছে, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ, গরুর দলের চেয়েও খারাপ, এগুলারে পিডানো লাগবে, পিডানো লাগবে, বুঝছেন? পিডানো আর কি, পিডানো সে বলছে লাগবে, কতল করা লাগবে, এগুলার মায়ের ছাড়া কোনো উপায় নেই, এগুলার দাওয়াতে ফিরবে না, এই জন্য এদেরকে হয় কতল করতে হবে নাহলে পিড়াতে হবে। এইভাবে তারা ভোট নেওয়ার চিন্তা করতেছে। আপনি ইনি হলেন জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য দলের, মানে নাইবে আমির বা ওদের যে সেকেন্ড ইন কমান্ড, ওনার নাম হলো সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ। সে আরো বলেছে, আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, এবার আমরা ইসলামের বাংলা দেখব। আমি কিছুক্ষণ আগে আপনারা যখন ইসলামের বিপ্লবের কথা বলছি, আপনি আমারে বললেন যে অন্য একটা কি যেন বললেন, দেখেন তারা কিন্তু বলছে, কিন্তু মিলে গেছে, কিন্তু আওয়ামী ইসলামীরা এবং আওয়ামী ইসলামীরা কিরকম খতমবাজ, এটা খেয়াল করছেন? আপনি ইসলামী ছাত্র শিবির রক কাটে বলেন, এই তো খতমের কথা বলছে, কতলের কথা বলতেছে, যে তাদের কথা না শুনলে ভোট না দিলে তারা কিন্তু কতল করে দেবে, আপনাকে পিড়াবে বলছে। এবং ইসলামে কেন রক্তের বদলে রক্ত, আল্লাহ কেন এই আয়াত নাজিল করেছে, খুনের পরিবর্তে খুন কেন নাজিল করেছে? যেসব ইসলামপন্থী বলে দাওয়াত দিয়া সব হেদায়েত হবে না, এটা কুরআন সুন্নাহর পরিপন্থী হবে এবং প্রয়োজনে মারতে হবে এবং লড়তে হবে। মানে দাওয়াত দিয়ে যদি হেদায়েতটা না হয় তাহলে পিটান, মার, অথবা যা করো। এর আগে তো খুনের কথা বলছে। আপনারা এরা কিন্তু সংঘবদ্ধ হচ্ছে বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য, কিন্তু সেটা নির্বাচনের মাধ্যমে সম্ভব হবে না। আওয়ামী লীগ ভোটার হিসেবে আমরা জানি বাংলাদেশের মানুষ নৌকা ধানের শীষ দিকে ভোট দেয়, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেয়। ভোটের সময় তারা যদি হাত পাকা আর দাড়ি পাল্লা এগুলো যে ভোট দিত, যোগফলটা হতো আমরা জানি সেটা। তারপরে আপনার এবার তাদের আমিরের কথা শোনেন, যে রাজনৈতিক যে ঐক্য হয়ে আছে এবং এটা যে তারা স্বপ্ন দেখতেছে, তার উদাহরণ আমি আওয়ামী মুসলমান নেতা, ইসলামী নেতার কথা বলি। তিনি বলছেন, দুই দলের সৌজন্য সাক্ষাতে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে। 53 বছর যারা দেশকে ফ্যাসিবাদ ছাড়া কিছুই দিতে পারেনি, বিএনপি নতুন করে আর কি দেখাবে? তারা যা করবে তা আমরা দেখে ফেলেছি। অথচ বিএনপি দেখেন আবার ঘুরে ফিরে ওই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ওই মনায়ের কাছে আবার যায়, কিন্তু মির্জা ফখরুল যা মিটিং করে ওইটা করে, তারা দেখা করছে। এবং শেষে কিন্তু প্রেস ব্রিফিং এর মধ্যে কিন্তু এই একই ধরনের কথা বলতে যাওয়ার পরে মির্জা ফখরুল কিন্তু একটা কথা বলতে দেন। আমার কথা হলো, দেখেন বাংলাদেশের রাজনীতিটা কোন চক্রের ভিতরে পড়ে গেছে। এই বিপ্লবের নামে, অভ্যুত্থানের নামে, কি বলে স্বাধীনতার নামে বাংলাদেশ তো এখন পুরোটাই হলো কি বলে জঙ্গি ষড়যন্ত্রের ভিতরে পড়ে গেছে। এটা ইসলামিক রাষ্ট্রে ইরানেও কিন্তু এরকম কথাবার্তা বলে না। ইরানে কিন্তু প্রেসিডেন্ট কিন্তু একজন উদারপন্থী প্রেসিডেন্ট, খুমেনি থাকতে পারেন, খামেনি থাকতে পারেন, কিন্তু ইরানও কিন্তু এই অবস্থান। টার্কিতে কিন্তু এই জামাতপন্থীরাই ক্ষমতায় আছে। খেয়াল করে দেখেন তাদের মধ্যে আর এদের মধ্যে পার্থক্যটা কি। টার্কির এরদোয়ান কিন্তু এই বলে না খুনের বদলে খুন করতে হবে, হ্যাঁ কাজে কি করতেছে সেটা সে অভ্যুত্থান দমন করার জন্য সে অনেক কিছু করছে, ঠিক আছে, কিন্তু সে কিন্তু এইভাবে বক্তৃতা বিবৃতি দিয়ে জনগণকে কিন্তু মারমুখী, জনগণকে খুনের দিকে, হত্যাকাণ্ডের দিকে, এগুলোর দিকে ধাবিত করতেছে না। এরা ইসলামী বিপ্লবের নামে দেখেন এগুলো করতেছে এবং আওয়ামী লীগ এদেরকে সাথে নিয়ে চলছে। এদের আওয়ামী লীগের পয়সা খাইছে 16 বছর ধরে। মডেল মসজিদে ইমাম মুয়াজ্জিনরা কিন্তু তারা। সেটা বললে তো ধরেন শেখ হাসিনা 400 না 450
ইসলামী এই কিনা কই যে মডেল মসজিদ তৈরি করছে, সে মডেল মসজিদ থেকে ওনার বিরুদ্ধে, ওনাদের সরকারের বিরুদ্ধে মাইক দিয়া আন্দোলন হয়েছে। উনি করেছেন না? আপনার নিশ্চয়ই মনে আছে বাড়ি ভাই, আমরা যখন ওই যে এর আগে যে বাংলাদেশে ইসলামীকরণের জন্য বা বাংলাদেশে ইসলামের এই কি বলে এই ইসলামের নামে জঙ্গি ভাবাপন্ন বিষয়গুলো কিন্তু জন্য আওয়ামী লীগও কম দায়ী না। আওয়ামী লীগের নেতারা এলাকার স্কুলে পয়সা দিত না, এলাকার স্কুলে কোনোদিন ওনারা টাকা দেন না, ওনারা মাদ্রাসাতে গিয়ে টাকা দিয়েছে। একটা বিষয় কোথাও কোনো এটা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে খুব বেশি বলা হচ্ছিল, কিন্তু আর আমার মনে হচ্ছিল, আপনার মনে আছে কিনা যায় না, ৭৫-এ 15 আগস্ট রেডিও টেলিভিশন, অনেক ছোট, আমার অত কিছু মনে রেডিও টেলিভিশনে অবিরাম হামদ নাত কোরআন তেলাওয়াত প্রচার করা হচ্ছে এবং বলার চেষ্টা হচ্ছে যে শেখ মুজিবকে মারা হয়েছে, মানে খুব সওয়াবের কাজ হয়েছে, এটা খুব সওয়াবের কাজ হয়েছে, আল্লাহ খুশি হওয়ার মতো একটা কাজ হয়েছে। ওইখান থেকে আওয়ামী লীগ সে ভোট পাবে না জানে, কিন্তু আওয়ামী লীগ এই ইসলাম পছন্দ মানুষের কাছে স্বাভাবিক হওয়ার মতো চেষ্টা করেছে। সেটা আপনি খেয়াল, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনাগুলো আমার ওইভাবে আসলে ওইভাবে নয়, শুধু এইটুকু মনে আছে যে আমার বাবা এটা শোনার পর কান্নাকাটি করতেছেন। তা আমরা কিন্তু যথারীতি কিন্তু স্কুলে গেছি, আমি কিন্তু স্কুলে গিয়েছি। হ্যাঁ, স্কুলে যাওয়ার পরে যথারীতি আমাদেরকে ওই যে আমরা যে জাতীয় সঙ্গীত গাইতাম সেটার জন্য আমরা দাঁড়াইছি, পিটি প্যারেড করবো এটার জন্য দাঁড়াইছি। হঠাৎ করে দেখি যে আমাদের যে ভাইস প্রিন্সিপাল ছিল স্কুল অ্যান্ড কলেজ, ভাইস প্রিন্সিপাল, উনি হঠাৎ করে যে উনি এই পাশ থেকে ওই পাশে দৌড়াচ্ছে, ওই পাশ থেকে ওই পাশে দৌড়াচ্ছে, দৌড়ায় আসা উনি ঘোষণা দিলেন যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, এই করেছে। আমরা তো ভেবা চাকা, আমি তো মানে তখন 7-এ খুব পর্যন্ত, আমি তো জিনিসটা থতমত একটা ঘরে শুনে আসছি, আব্বারে কান্নাকাটি করতে দেখছি, কিন্তু আমি আসলে এটার গভীরতা বুঝতে পারিনি, না বুঝতে পারতে স্কুলে এটা ঘোষণা দিতে পারে, তখন দিল, দেওয়ার পর সবাই তো স্তম্ভিত। আমরা তো ছোট ক্লাসে পড়ি, বড় ক্লাসে ভাইরা তোরা আছে, তো সেই ভাইস প্রিন্সিপাল হঠাৎ করে সে উনি দৌড়ায় চলে গেলেন, আবার মানে অস্থির, খুবই অস্থির। আইসা ঘোষণা দেয় একবার এটা করে, কিন্তু প্রিন্সিপাল কিন্তু কোনো কথা বলে না, উনি দাঁড়ায় আছেন। আর পিটি স্যার এরকম দাঁড়ায় আছে, মানে মনে হয় যে সবাই পাথরের মতো, আমার তখন মনে হয়েছে পাথরের মতো দাঁড়ায় আছে, মানে একজন দৌড়াদৌড়ি করতেছে এবং সে আইসার ঘোষণা দিল। হঠাৎ করে উনি কি একটা যেন নিয়ে আসছে, নিয়ে আসা এরকম আছাড় দিয়ে ভাঙলেন। আমরা তো দূরের লাইনের মধ্যে, আমরা তার বুঝে নাই কি, ওটার উপর নাচা শুরু করছেন। পরে আমরা হঠাৎ করে আমাদের ক্লাস 10-এর এক বড় ভাই, 2-3 জন বড় ভাই দৌড়ায় গেল, দৌড়ায় যা ওনাকে ধাওয়া দিয়ে কোথায় নিয়ে গেছে আর বলতে পারবো না, ছত্রভঙ্গ হয়ে গেছে পুরো স্কুল, আমরা ভাইগে গেছি, সবাই ভেঙে গেছে। সেই সময় কিন্তু প্রতিবাদ যে হয় না, হয়েছে হয়তো 2-4টা বড় ভাই প্রতিবাদ করছে, কিন্তু এই ঘটনা তো ঘটেছে, সেটা ছিল পরে এনেছে, এটা বঙ্গবন্ধুর ছবি। আমি সেদিন ডান্স করতেছিল, আমি সেদিন আমি খালি পায়ে স্কুলে রওনা হচ্ছিলাম। আমি আপনাকে বলি, আমি মনে করতাম যে শোক মিছিল বেরোবে, আমি খালি পায়ে স্কুলে রওনা হচ্ছিলাম যে শোক মিছিল বেরোবে খালি পায়ে, কিন্তু আমাকে রাস্তায় হেডমাস্টারের সাথে দেখা, উনি কোথাও কই যাও, আমি স্কুলে যাই, তো বাড়ি যাও, স্কুলে লাগবে না। হ্যাঁ, আমি খালি পায়ে রওনা, আমার শোক মিছিল বেরোবে এটা। তো আমি এই ঘটনার সাথে যখন ধরেন ওই সময় এইটা আমার মনের মধ্যে গেঁথে আছে, যে সে ভাইদের আর মনে নাই আমার, কারণ আমি বাবার কারণে, আমার বাবা দেশের বাইরে থাকতেন, এই বাবার কারণে আমি কখনোই স্কুলে স্থিতিশীল ছিলাম না। এক পর্যায়ে স্থিতিশীল হয়েছে যখন আমি কুমিল্লাতে যাই ভর্তি হয়েছি, কুমিল্লা জেলা স্কুলে। তার এক পর্যায়ে স্থিতিশীল হয়েছে, তো আমি সেই ভাইদের আর মনে নাই, কিন্তু ওইটুকু মনে আছে 2-3টা বড় ভাই দৌড়ানো দিল, সে লোক কিন্তু আর নাই, তবে আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি। ওইটার সাথে আমার যেদিন আমি দেখলাম যে মাহফুজ শপথ নেওয়ার সময় কিন্তু বঙ্গবন্ধুর ছবিটা ছিল, তারপরে বঙ্গবন্ধুর ছবিটা নিয়ে ওরা দুইজনে মিলে ছবি টবি তুলে ওরা পোস্ট করলো, আবার ছবি তুললো। আপনি আমার জাস্ট ওই কথাটা মনে পড়ছে যে বঙ্গবন্ধুর ছবি নামায় এরকম নাচ ছিল, তারা কিন্তু ধাওয়া দিছিল। এ কবে ধাওয়া খাবে এটার অপেক্ষায় আমি আছি। এই যে আপনার প্রোটেস্টের কথা বললেন, আপনার শৈশবে দেখা প্রথম প্রোটেস্ট, এই দেশে পয়লা বৈশাখ হয়, এই দেশে 16 ডিসেম্বর, 26শে মার্চে মানুষের ঢল নামে, সেই দেশে কি এইসব মৌলবাদীদের কোন দিন শেষে কোন সম্ভাবনা আছে? আমি আশা করি, আমি প্রত্যাশা করি, এখনো বলি যে ওই জিনিসটার সাথে যখন বঙ্গবন্ধুর ছবি নামে ছবি দিচ্ছে, আমি কিন্তু এটা মনে মনে ড্রিম করছি
যে আমার সেই দিনটা এত স্বচ্ছ মনে নাই, আমি যেন এটা দেখে যেতে পারি যে এদেরকেও কেউ ধাওয়া দিচ্ছে, এরা দৌড়ায় পালাচ্ছে, আমি এটা যেন দেখে যেতে পারি। আই হোপ সো, আমার বিশ্বাস। অথবা ওরা অ্যাটলিস্ট দুঃখ প্রকাশ করবে বঙ্গবন্ধুকে অবমাননা করার জন্য। কেন বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করার কোনো জায়গা আমরা বাঙালি হিসাবে আমি এটা মানে আমি কোনোভাবে চিন্তাই করতে পারি না। ওরা নির্বিঘ্নে কিভাবে বলে, কিভাবে যেন বলে ফেলায় যে এই বঙ্গবন্ধুর নিয়ে যে কি বলে, আমি কল্পনা করতে পারি না, বিশ্বাস করেন। এবং এরা এদের বয়ানগুলি যে বিভিন্ন জায়গায় দেয়, কত মিথ্যা কথা ওরা লেখে, ওরা দুর্ভিক্ষকে কিভাবে বঙ্গবন্ধুর ব্যর্থতা হিসাবে তারা দেয়, কিন্তু ওরা কখনো চিন্তাই করে না। ওরা বলে ওরা নাকি অনেক মেধাবী, ওরা অনেক লেখাপড়া করে। না, ওরা দাবি করে ওরা অনেক মেধাবী, ওরা অনেক পাঠচক্র করে, ওরা তাদের সারা জীবনই লেখাপড়ার মধ্যে কাটছে। এবং এই একজন তো দাবি করেছেন যে এই ছবি নামেছে, তার একটা লেখার মধ্যে দাবি করেছেন কি জানেন? আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। সে বলছে এই আন্দোলনের জুনের 5 তারিখ থেকে জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত এই আন্দোলনের প্রতিটা যে লাইন, ট্যাগ লাইন বলেন, যে নাম দেওয়া বলেন, সব সে করেছে। অথচ সেই ছেলেরই বা সেই নেতারই দেখি যে দুর্ভিক্ষ নিয়ে উনি ভিন্ন বয়ান দিচ্ছেন, উনি পড়াশোনাটা করেন। যে এটা বলতেছে, আপনি খেয়াল করে দেখছেন, তার মানে এত পড়াশোনা করে একটা ছেলে বাংলাদেশের দুর্ভিক্ষ নিয়ে মিথ্যাচার করে। আমি কিন্তু তার এই পড়াশোনার জন্য আমি তাকে মানে এক সময় তার পছন্দ করতাম, কিন্তু তার লেখাগুলো আমি পড়তাম। আমি যখন ম্যাটিকুলাস প্ল্যান বলছিল ইয়ার সাহেব, ইউনুস সাহেব, তখন আমি তো জানি সে তার আগেই এই স্ট্যাটাস দিয়ে বসে আছে যে সে 5 তারিখ থেকে, জুনের 5 তারিখ থেকে অনওয়ার্ড পর্যন্ত যতগুলি স্লোগান, যতগুলি আন্দোলন, সব তার নিজের হাতের লেখা, এইভাবে তার লেখার মধ্যে আছে। আপনি ও সাইটে গিয়ে দেখতে পারেন যদি এখনো লেখাটা থেকে থাকে। আমি অনেকদিন আগে পড়েছি, যতটুকু আমার মনে পড়ে। অনেক ধন্যবাদ সাহুল ভাই, আজকে আমরা এখানে রাখি। আমাদের আশাবাদ থাকলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব, তাকে কেউ ছোট করতে পারবে না। তারে কেউ ছোট করলে সে ছোট হবে, সেই শুধুই ছোট হবে, তাকে নিচেই নামতে থাকবে, এটা সে নিচেই নামতে থাকবে। মানে একজন বঙ্গবন্ধু হঠাৎ করে একদিনে তৈরি হয় নাই। না, তারা তো 1 মাসে হয়েছে। এরা তো তারাই লিখতেছে যে 1 মাস ধরে তারা 1 মাসে হয়েছে। তো এটা কল্পনা করতে পারি না। বারবার বঙ্গবন্ধুর জন্ম হয় নাই, জন্ম হবে না। অনেক ধন্যবাদ সাহুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার